আসসালামু আলাইকুম। আসলে আমরা এতক্ষণ ধরে যে ওয়েট করেছিলাম যে কিনোট স্পিকারের একটু কথা শুনবো। আসলে আমি কথা বলার জন্য এখানে আসিনি, আমি কিছু গাইডলাইন দেওয়ার জন্য আসছি। তো আমি একটু জাস্ট আপনাদের অনেকের একাডেমিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে শুনলাম, একটু একটু করে আপনারা বলছেন। আমি জাস্ট খালি জানতে চাই যে এখানে ফ্রেশ কয়জনে হাত তুলবেন, আর যদি কেউ জব করেন তারাও হাত তুলবেন পরে। আগে ফ্রেশ একটু হাত তুলি, যারা একেবারেই ফ্রেশ, চাকরি করেনই না। তার মানে কি আপনারা বেশিরভাগই ফ্রেশ? জব করেন কে কে হাত তুলে? অনলি তিনজনে জব করি। কোথায় জব করেন? আমি আগে ইয়েতে করতাম, মানে আমাদের বিজনেস সেন্টারে ইনভলভ ছিলাম কারিগরি। আচ্ছা, এখন টেকনিক্যালি আমার মানে জব ছাড়া টেকনিক্যালি আপাতত। আরেকজনকে বলছিলেন আপনি? আমি জব করি সেটা জি, কোয়ালিটি কোয়ালিটি অডিটর হিসেবে। আচ্ছা, কোন কোম্পানিতে আছেন? হচ্ছে ইয়ার যে টিআরজেড। টিআরজেড টিআরজেড বন্ধ হয়ে গেছে না? বন্ধ হয়ে গেছে। মানে আপনি টিআরজেডে জব করতেন এক সময়, এখন জব করেন না, এরকম? আচ্ছা আচ্ছা আচ্ছা। সো কোয়ালিটি অডিটর হিসেবে চাকরি করতেন, এখন চাকরি করেন না, তাহলে কি করেন এখন? আমি সিবিসি বসে এগুলো মানে আমি আমার লাইফের শুরুতে মানে জব করার শুরুতে বসে বলছি আমার লাইফের শুরুতে মানে আমার খুব ইচ্ছে ছিল মার্সেন্টাইজে জব করা। তো সেই ক্ষেত্রে সৌভাগ্যবশত আমি একটা সুযোগ পেয়েছিলাম। আমি একটা কোম্পানিতে গ্রিন গ্যাস কোম্পানিতে 1 বছর এসিতে মার্সেন্টাইজে জব করছি। করার পর মার্সেন্টাইজে বিগত একটা ঝামেলা হচ্ছিল। তো সেই ক্ষেত্রে আমার মারা যায়। তারপর আমি ওই জবটা আমার ওই জবটা সিনিয়র মার্সেন্টাইজে বা মার্সেন্টাইজে হিসেবে অন্য কোথাও করতে পারিনি। তখন আমি আবার মেডিসিন কোম্পানিতে জব করছিলাম। এরপরে মেডিসিন কোম্পানিতে জব করে প্রায় 12 বছর। এরপর আবার গ্রামের সেক্টরে আসি, কিন্তু দেখা যাচ্ছে যে একটা ইচ্ছা ছিল মনের ভিতরে সবার যে আমি যে সিনেমাতে জব করছি আমি মার্সেন্টাইজে হিসেবে জব করতে চাচ্ছি, কিন্তু ওই সুযোগ তো আর পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তো সেই জন্য হচ্ছে আমার পোস্ট ম্যানেজার আমার ব্যাকগ্রাউন্ড থেকে আসলে মেডিসিন পড়াশোনা করা আসলে ওই করতে গেলে তো এও হবে না। আর প্র্যাকটিস দরকার, নিজেকে নলেজ দরকার। আচ্ছা, আরেকজন কে বলছিলেন জব করেন? কোথায় জব করেন? টেক্সটাইল টেস্টিং ল্যাব। কোন কোম্পানি নাম? স্ট্যান্ডার্ড গ্রুপ। আচ্ছা। সো আমরা এখানে যারা ফ্রেশ, তার মানে কি আমরা সবাই ইন্ডাস্ট্রিতে যাওয়ার জন্য রেডি হচ্ছি, তাই না? কোন ইন্ডাস্ট্রিতে যাব কে সেটা জানি আগে। মানে কে কোন ইন্ডাস্ট্রিতে যেতে যাচ্ছে? আমাদের অনেক ইন্ডাস্ট্রি আছে, প্লাস্টিক ইন্ডাস্ট্রি আছে, কেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে, আরএমজি ইন্ডাস্ট্রি আছে, স্পিনিং ইন্ডাস্ট্রি আছে, তাই না? অনেক ইন্ডাস্ট্রি আছে। কে কোন ইন্ডাস্ট্রিতে যাব? আরএমজিতে কে কে যাবে? হাত তুলি। আরএমজিতে যাওয়ার জন্য 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10 জন। আরএমজির বাহিরে কারা যাব? মানে আরএমজি বাদে অন্য কোন ইন্ডাস্ট্রিতে যাব? তার মানে সবাই আরএমজিতেই যাওয়ার প্ল্যান করেই আসছে এখানে, নাকি আপনারা এই এসিআইপি প্রোগ্রামটাতে ট্রেনিং করতেছেন? যদি এখানে সিসি ক্যামেরাতে দেখে রাখছে, যদি বলে যে না আমি আরএমজিতে যাব না, তাহলে আবার আমাকে টাকা পয়সা দিবে কিনা, সার্টিফিকেট দিবে কিনা, এরকম এরকম কোনো কিছু? হ্যাঁ, না, আসলে এরকম না। যদি আপনি আসলে আরএমজি ইন্ডাস্ট্রিতেই যেতে চান, তাহলে আমার ডিসকাশনগুলো প্লাস আমার আপনাদের প্রতি অ্যাডভাইসগুলো থাকবে একরকম। আর যদি যেতে না চান, তাহলে অ্যাডভাইস থাকবে একরকম। কারণ আপনারা এখন সবাই যেহেতু 2-1 জন বাদে বাকিরা সবাই ফ্রেশ। তো ফ্রেশ গ্র্যাজুয়েটদের জন্য আমার নিজের কিছু পার্সোনাল থট আছে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। যেভাবে আমি আমার কেরিয়ার শুরু করছি সেভাবে করে কিছু গাইডলাইন দিতে চাই, প্লাস হলো আপনারা আগামী দিনগুলোতে যে চ্যালেঞ্জগুলো এখন আমাদের ইন্ডাস্ট্রিতে আছে সেইগুলোকে কিভাবে ওভারকাম করবেন সেগুলোর আমি কিছু গাইডলাইন দিতে চাই। কারণ যেহেতু আমাদের টোটাল টপিকসটাই হলো কেরিয়ার গাইডলাইন, তাই না? তো কেরিয়ার গাইডলাইন বলতে কেরিয়ারে কে কি হতে চাই, একজন একজন করে বলবো। স্যার কি হতে চান? ইন এ ওয়ার্ড, মানে এক কথায় যেটাকে বলা হলো যে আমি কি হতে চাই। আপনি কি আরএমজিতে যাবেন? আমার এডুকেশন
এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড খুবই মানে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, ফরগেট অ্যাবাউট এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। আমি কি হতে চাই? হোয়াট ইজ মাই এইম অন লাইফ? কম্পিটিটিভ টাইপের ইয়াতে স্কিল নিজেকে যাতে রেকগনাইজ করা যায় ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে। হ্যাঁ, নিজের অ্যাক্টিভিটিসগুলো যাতে ভালোভাবে এক্সপ্লোর করতে পারে। মানে আপনি আপনার নিজেকে ডেভেলপ করতে চান। ওকে, দেন ম্যাডামদের থেকে যাই। ম্যাডাম, মার্চেন্ডিং লাইনে এই একটু একটু কিছু একটু কি করতে চান, কি করতে চান? আপনি? আপনি পলিটিক্যাল সায়েন্স। আপনি তো পলিটিক্যাল সায়েন্স না? গুড মার্চেন্ডাইজার হতে চাই। তারপরে কেরিয়ার ডেভেলপ করতে চান। তারপরে মার্চেন্টাইজিং, মার্চেন্টাইজার হতে চান। এন্টারপ্রেনার হতে চান, সাথে মার্চেন্টাইজিং হেড হতে চান। তো কোনটা হতে চান? কোনটার সাথে প্যারালালি কিন্তু দুইটা জিনিস একসাথে হওয়া যাবে না। আগে মার্চেন্টাইজিং হেড হয়ে টাকা পয়সা জমাবেন, তারপরে নিজের কোনো একটা ফার্ম দিবেন কিংবা ব্যবসা প্রতিষ্ঠান করবেন, এরকম কোনো কিছু। রাইট। আপনি বাইং কিউসি হিসেবে কাজ করতে চান। স্যার, ভালো মার্চেন্টাইজার হতে চান। আপনি স্যার বলছেন মার্চেন্টাইজিং হতে চান। স্যার লাস্ট, বসে বলেন, বসে বলেন, সমস্যা নেই। কি হতে চাই? নিজের একটা ব্র্যান্ড থাকুক। সুপার। আপনি? নিজেকে ডেভেলপ করতে চাই। তারপরে আপনি মার্চেন্ডাইজার। আপনি? ভালো মার্চেন্ডাইজার হতে চাই। আপনি? স্যার টেক্সটাইল ইঞ্জিনিয়ার। মার্চেন্ডাইজিং এ কেরিয়ার আগাতে চাই। আপনি? মার্চেন্ডাইজিং এ কেরিয়ার করতে চাই। মার্চেন্ডাইজার। স্যার মার্চেন্ডাইজার হতে চাই। আপনি? সিনিয়র মার্চেন্ডাইজার হতে চাই। আপনি? আপনি স্যার? মার্চেন্ডাইজিং দুইটাতে, মার্কেটিং এবং মার্চেন্ডাইজিং দুইটা সাইডে। ওকে, সো সবার এইম ইন লাইফ শুনলাম। সো এইম ইন লাইফের মধ্যে আসলে আমি একটা জিনিসের গ্যাপ দেখছি, সেটা হলো আপনারা কেউ মার্চেন্ডাইজিং ছাড়া অন্য কোনো জায়গার নাম বলতে পারতেছেন না। আপনাদের কোর্সের নামটা কি, যে কোর্সে আপনারা ভর্তি হয়েছেন? হ্যাঁ, দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম। এসিআইপি প্রোগ্রামের আন্ডারে আরো অনেকগুলো প্রোগ্রাম আছে। লিনের উপরে আছে, আইর উপরে আছে, এইচআর কমপ্লায়েন্সের উপরে আছে, ঠিক আছে, মার্চেন্ডাইজিং এর উপরে আছে, তারপরে টেস্টিং এর উপর আছে, যেমন উনি টেস্টিং এ কাজ করে, টেস্টিং এর উপরে আছে। অনেকগুলো সেক্টরে এসিআইপি তাদের প্রোগ্রামগুলো সাজাইছে। তো আপনারা কি বেছে বেছে মার্চেন্ডাইজিং এ সবাই ভর্তি হয়েছেন, নাকি আপনাদের কোনো চুজ ছিল না বলে সেই জন্য ভর্তি হয়েছেন? কোনটা? মানে আপনাদের মন থেকেই আসছে যে আমি মার্চেন্ডাইজিং এই জব করব কিংবা মার্চেন্ডাইজার হব, এরকম। তো কেন মার্চেন্ডাইজার হতে চান? সম্মানজনক পেশা, ফার্স্ট সম্মানজনক পেশা। তারপরে তারপরে সবার প্রথমে আমরা একটা পাইলাম, সেটা হলো যে সম্মানজনক একটা পেশা। তারপরে আর কেউ? হ্যাঁ, দেশের বাইরে ভিজিট করা যায়। দেশের বাইরে ভিজিট করার জন্য আপনাকে মার্কেটিং লাইনে যেতে হবে। মার্চেন্ডাইজিং এ থাকলে মার্চেন্ডাইজিং আপনি দেশের বাইরে ভিজিট করতে পারবেন না। খুবই কম কোম্পানি আছে যারা আসলে মার্কেটিং এবং মার্চেন্ডাইজিং একটা ডিপার্টমেন্টে হোল্ড করে, তারা দেশের বাইরে ভিজিট করতে পারে। ওকে, তারপরে দেশের বাইরে ভিজিট করা যায়, ধরে নিলাম এটা দুইটা।
মাল্টিটাস্কিংটা শেখা যায়। ওকে, দ্যাট। তারপরে দেশের অবদান রাখতে পারবেন। আচ্ছা, তারপরে দেশপ্রেমিক। তারপরে তারপরে ক্যারিয়ারটা তাড়াতাড়ি গ্রো করা যায়। তারপরে স্যালারিটা গুড হয়। সুপার। তারপরে না, আলটিমেটলি আমরা সবাই কাজ করি স্যালারির জন্য, তাই না? স্যালারিটা গুড হয় বলছে তো না। তারপরে ভালো নেটওয়ার্ক ক্রিয়েট করা যায়। আর কি? কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করা যায়। দ্যাট ইজ গুড আইডিয়া। তারপরে বৈদেশিক মুদ্রা আনতে পারবেন। বৈদেশিক মুদ্রা আনতে পারবেন, হ্যাঁ ঠিক আছে। তারপরে আর কি? নাথিং। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলি, একটা একটা করে কোশ্চেনের অ্যান্সার দিই। আমি আপনাদেরকে ডিমোটিভেট করতে চাই না। প্রথমে হলো কিছু পজিটিভ এবং নেগেটিভ সাইড দুইটাকেই আমি আপনাদের সাথে তুলে ধরবো। প্রথম জিনিসটা হলো, আমরা এখানে সবাই চাচ্ছি মার্চেন্ডাইজিং হওয়ার জন্য। এখন আপনি কি আপনার নিজের শর্ট অ্যানালাইসিস করছেন কিনা? SWOT, এটা তো বই পুস্তকে পড়ছি আমরা, না? আমি আমার স্ট্রেংথ সম্পর্কে জানি কিনা? কেউ কখনো অ্যানালাইসিস করছি হোয়াট ইজ মাই স্ট্রেংথ? এবং মাঝখানে আছে অপরচুনিটি আছে, তারপরে থ্রেড আছে, উইকনেস আছে, সবই আছে, বাট আমি আমার স্ট্রেংথ এবং অপরচুনিটি এই দুইটা জিনিসকে কখনো অ্যানালাইসিস করছি কিনা? যদি অ্যানালাইসিস করে থাকি, দেন আই হ্যাভ টু রান ইন মাই ওন ওয়ে। আর যদি আমি না করে থাকি, তাহলে আগে প্রথমে আমাকে শর্ট অ্যানালাইসিস করতে হবে। আগে আমাকে বুঝতে হবে যে আমার ভিতরে কি স্ট্রেংথ আছে। এখন এখানে যারা আমরা বসে আছে, হয়তো এখানে কারোর ভিতরে স্ট্রেংথ আছে, সে হয়তো মার্চেন্ডাইজিংয়ে ভালো করবে না, সে হয়তো অন্য কোনো একটা সেক্টর HR কমপ্লায়েন্সে অনেক বেশি ভালো করবে, কারণ তার স্ট্রেংথটা ওখানে অনেক বেশি। আবার এখানে এমনও অনেকে বসে আছে, হয়তো সে মার্চেন্ডাইজিংয়ে চিন্তা করতেছে, আমি যেমন একজনে বলছে আমি সিনিয়র মার্চেন্ডাইজার হতে চাই, অথচ সে হয়তো মার্চেন্ডাইজিং ডিরেক্টর হতে পারে। কিন্তু আমরা কি আমাদের নিজেদের SWOT অ্যানালাইসিসটা করছি কখনো? কখনো কি চিন্তা করছি যে আমি আসলে মার্চেন্ডাইজিং নিয়ে যে চিন্তা করতেছি, এই মার্চেন্ডাইজিং এর ফিউচারটা কি? আমি আজকে থেকে 10 বছর পরে মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টটাকে কোথায় দেখব? আমাদের ইন্ডাস্ট্রিতে যদি আমরা চিন্তা করি, আমাদের ইন্ডাস্ট্রিতে নর্মালি যত ধরনের এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি আছে, তাদের সাথেই মার্চেন্ডাইজিংদের কমিউনিকেশন এবং কানেকশনটা বেশি থাকে। সো এক্সপোর্ট ইন্ডাস্ট্রি বললে আমরা সবার প্রথমে বুঝে নিই RMG ইন্ডাস্ট্রি, তাই না? সো RMG ইন্ডাস্ট্রিতে আমরা যেহেতু যেতেই চাচ্ছি, সো সবার প্রথমে চিন্তা করতে হবে, এতগুলো লোক আমরা এখানে নিয়ার অ্যাবাউট ধরে নিলাম 20-25 পিপল আছে। 20-25 পিপল যদি একসাথে আমরা সিভি দিই, আমরা কি সবাই মার্চেন্ডাইজার হতে পারবো? সবাই কি মার্চেন্ডাইজিংয়ে চাকরি পাবো? সো আমাকে আগে চিন্তা করতে হবে, আমি কেন, যে একজনে বলছিল মাল্টিটাস্কিং, আমি আমার নিজেকে মাল্টিটাস্কার হিসাবে কি ইন্ডাস্ট্রিতে গ্রো করতে পারছি কিনা। সো আপনি যখন চিন্তা করবেন আপনি মার্চেন্ডাইজার হবেন, তাহলে আপনাকে আগে ব্যাকগ্রাউন্ড স্টাডি চেক করে আসতে হবে। এইখানে আমরা যারা কাজ করতেছি সবাই ফ্রেশ। এই যে ফ্রেশ সময়টা, এই সময়টাতে আপনারা কে কে জব অ্যাপ্লাই করতেছেন? হাত তুলি। জব অ্যাপ্লাই করতেছি কে কে? না, আমি বলতেছি যে কোনো জব। আপনি জব অ্যাপ্লাই করা মানেই কিন্তু আপনার জন্য একটা লার্নিং, একটা এক্সপিরিয়েন্স, ঠিক আছে? আচ্ছা, আপনারা যে জব অ্যাপ্লাই করতেছেন, জবের জন্য ট্রাই করতেছেন, মার্চেন্ডাইজার দেখে দেখেই কি ট্রাই করতেছেন? যে কোনো দেখেই, মানে আপনার মনে হচ্ছে যে আমি এইখানে জব করতে চাই, আমি এখানে ঢুকে যাচ্ছি, আমি অ্যাপ্লাই করতেছি, এরকম? কিরকম ম্যাচ হচ্ছে কিনা, কাছাকাছি, যেমন মার্চেন্ডাইজিং এর সাথে সেলসটা ম্যাচ করে, বিজনেস ডেভেলপমেন্ট ম্যাচ করে, তো এরকম হইলেই আমি চলে যেতে চাচ্ছি, এরকম কোনো কিছু? আচ্ছা, সো আমি একটা সাজেশন দিব, সেটা হলো যে সবার প্রথমে আপনার নিজের সেলফ যে কনফিডেন্স, সেটাকে বাড়ানোর জন্য আপনি কোনো না কোনো একটা জায়গায় জয়েন করে ফেলবেন, কোনো না কোনো একটা জায়গায়। সেখানে আপনাকে স্যালারি দেখ বা না দেখ, আপনাকে স্যালারি দেখ বা না দেখ, মনে করেন আপনাকে কোনো স্যালারি দিবে না, বলতেছেন আমি আপনাকে স্যালারি দিব না, বাট আপনাকে কোনো না কোনো একটা জায়গায় জয়েন করে ফেলতে হবে। এই জয়েনটা করার কারণে কি হবে জানেন?
আপনার প্রথম একটা জিনিস ডেভেলপ করবে, সেটা হলো যে অন টাইম যে ডেভেলপমেন্টটা সেটা আসবে আপনার নিজের মধ্যে, সেলফ রেসপেক্টটা তৈরি হবে। সকালবেলায় ঘুমের থেকে উঠি কয়টায়? কয়জনে আজকে সকালে ফজরের নামাজ পড়ছি? হাত তুলি। 1 2 3 4। এইভাবে মার্চেন্টাইজার হওয়া যাবে? দুইজন 4জন। আমরা তাহলে এভাবে মার্চেন্টাইজার হইতে পারবো? মার্চেন্টাইজার হতে হলে রাতে 2টার সময় বায়ারের সাথে কমিউনিকেশন করতে হবে। এমন আছে 2টার সময় আপনি হয়তো অনলাইন একটা মিটিং শেষ করছেন, রাতের 2টা শেষ হওয়ার পরে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আপনাকে আবার একটা মিটিং অ্যারেঞ্জ করতে হচ্ছে, আবার ওখানে হয়তো মিটিংয়ে জয়েন করে এই মাঝখানে যে 1.5 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আপনাকে কোনো একটা পিপিটি বানায় ফেলতে হচ্ছে। সো ওইভাবে করে আসলে আপনি নিজেকে প্রিপেয়ার করতে পারবেন না। আমরা দূর থেকে দেখে মনে করি এসি গাড়িতে সবাই চড়তেছে, মনে হয় খুব শান্তি, কিন্তু আসলে ওই জায়গাটা যাওয়ার জন্য যে জার্নিটা সেটা কিন্তু অনেক কষ্টের। তো সেই জন্য সবার প্রথমে আপনাকে কি করতে হবে, যে কোনো একটা জায়গায় জয়েন করে ফেলতে হবে। আপনি যেখানেই পারেন জয়েন করে ফেলতে হবে, সেটা হোক মার্চেন্ডাইজিং সেক্টর, সেটা হোক আই সেক্টর, সেটা হোক এইচআর সেক্টর, সেটা হোক কমার্স, যে কোনো সেক্টর, বাট আপনাকে প্রথমে আগে জয়েন করতে হবে। জয়েন করার জন্য আপনি যদি 100টা জায়গায় সিভি ড্রপ করেন, আপনি হয়তো 10টা থেকে 20টা জায়গার মধ্যে আপনি হয়তো ইন্টারভিউ কল পাবেন। যখন আপনি ইন্টারভিউ কল পাবেন, প্রথম ইন্টারভিউতে আপনি কথাই বলতে পারবেন না, তো করে কথা আসবে। বাট সেকেন্ড ইন্টারভিউতে আপনি আপনার নাম বলতে পারবেন। থার্ড ইন্টারভিউতে আপনি বলতে পারবেন যে আমি কি চাই। ফোর্থ ইন্টারভিউতে আপনি নিজের চয়েসটাকে বলতে পারবেন যে আই ওয়ান্ট দিস। এইভাবে করে আপনাকে আগাতে হবে। যখন আপনি ইন্টারভিউ দিতে আপনি একটা সময় পরবর্তী চিন্তা করবেন, আমি তো এখন ইন্টারভিউ কিভাবে দিতে হয় জানি। বাসা থেকে বের হওয়ার সময় আপনি আপনার নিজের মতো করে, আপনি এখন ইন্টারভিউ দিতে যাচ্ছেন মাল্টিন্যাশনাল কোম্পানিতে, আপনি আপনার মতো করে গেট আপ নিয়ে যেতে পারবেন। কিন্তু প্রথম দিন এই কনফিডেন্সটা বিল্ড করবে না, প্রথম দিন এই কনফিডেন্সটা গ্রো করবে না। সো আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন ঢাকা শহরে, 99% লোকই আপনাকে জিজ্ঞেস করবেন আপনি কোথায় যাচ্ছেন। বাট গ্রামে হলে পাশের বাড়ি থেকে লোকজন জিজ্ঞেস করবে কই যাচ্ছেন। সো ঢাকা শহর মানে প্রফেশনাল এরিয়া, যেখানে বলা হচ্ছে যে সব মানুষই ব্যস্ত, সবাই যার যার নিজের কাজ নিয়েই ব্যস্ত। তো আপনাকে দেখার জন্য মানুষের সময় নাই। কিন্তু আপনার কাছে যদি একটা মনে করেন যে পাজেরো গাড়ি থাকে, আপনি রোলস রয়েস চড়তেছেন, তখন পাশ দিয়ে যখন যাবেন তখন একটা মানুষও পাশ দিয়ে হলো রোলস রয়েস যাচ্ছে, রেঞ্জ রোভার যাচ্ছে, সেটা কিন্তু পাশ দিয়ে যাবে, কিন্তু রেঞ্জ রোভারের মধ্যে যে বসে আছে তাকেও একবার দেখার চেষ্টা করবে, কিন্তু আপনি যে রাস্তায় হেঁটে যাচ্ছেন সেটা কেউ দেখবে না। তো আপনাকে চিন্তা করতে হবে ফার্স্ট আমি কোন লেভেলে যেতে চাই। আমার ওই লেভেলটাকে এনশিওর করার জন্য সবার প্রথমে নিজেকে আগে প্রিপেয়ার করতে হবে। তো প্রিপেয়ার করার জন্য আমি বলবো সবার প্রথমে যে কেরিয়ারে যদি বড় হতে চান, সবার প্রথমে কোনো একটা জায়গায় জয়েন করবেন। জয়েন করে ফার্স্ট আপনার যে প্রথম বছরটা হবে আপনার নিজেকে গোছানোর বছর। এই বছরটাতে আপনি যা পারেন সেটা শিখবেন, সেটা ওই ডিপার্টমেন্টের কাজ হোক, সেটা হয় অফিসের নেচার হোক, টোটালি আপনাকে কর্পোরেট যে ইনভায়রনমেন্ট, সেই ইনভায়রনমেন্ট সম্পর্কে নিজেকে গুছাই নিয়ে নিজের ভিতরে ওন করতে হবে। এই জিনিসটাতে সবাই আমরা মিস্টেক করি। আমরা জয়েন করার জন্য আমি মার্চেন্টাইজিংয়ে জয়েন করবো, মার্চেন্টাইজিং না হলে ভাই আমি জয়েন করবো না। ভাই আপনি তো মার্চেন্টাইজার হবেন, একজন মার্চেন্টাইজার কিন্তু একজন দোকানদারের সাথেও কিন্তু কমিউনিকেশন করতে হবে। আপনি একটা বাটন সোর্সিং করবেন, সেই বাটন সোর্সিং এর জন্য 100টা বাটন সাপ্লায়ারের সাথে কমিউনিকেশন করতে হবে। সেখান থেকে সবচেয়ে কম কস্টে যে বাটন সাপ্লাই দিতে পারে এবং সবচেয়ে বেস্ট কোয়ালিটি যে দিতে পারে আপনি তার কাছ থেকে নেবেন। এখন যে বেস্ট কোয়ালিটি বাটন দিতে পারে প্লাস সবচেয়ে কম কস্টে, তার ক্যাপাসিটি নাই, তার মান্থলি ক্যাপাসিটি আছে 50,000 পিস, সে হয়তো বাটন ডেলিভারি দিতে পারে, কিন্তু আপনার ডেলিভারি দরকার মান্থলি 1 লাখ পিস। সো আপনি তো বাকি 50,000 তাহলে হাই প্রাইসে নিলেন, আপনার দুইটা প্রাইসকে কম্বাইন করলে আপনার তো প্রাইস মিটলো না। সো তার মানে কি আপনাকে তার ক্যাপাসিটিকে কিভাবে ইউটিলাইজ করতে হবে সেটা সম্পর্কেও জানতে হবে। এখন আপনি যেখানে বুকিং দিচ্ছেন সেখানে আপনার 1 লাখ পিসের বুকিং দিচ্ছেন, আপনি 50,000 পিস সে হয়তো আপনাকে অন টাইমে দেবে, বাকি 50,000 সে তো আপনাকে অন টাইমে দিবে না। তখন আপনি আপনার লাইন প্ল্যানিংটা কিভাবে করবেন, আপনার কাস্টমারের সাথে আপনি কিভাবে নেগোসিয়েশন করবেন, কাস্টমারকে আপনি কিভাবে কনভিন্স করবেন। এখন কাস্টমার কনভিন্স হয় না, সে আপনাকে ডিসকাউন্ট অফার করে বসছে, সে বলতেছে না আমি নিব না, আমি ডিসকাউন্ট অফার করে ফেলছি।
গার্মেন্টসে একটা জিনিস সবাই শিখে রাখবেন, গার্মেন্টসের শিপমেন্ট কখনো বাদ যায় না। গার্মেন্টসে যে প্রোডাক্টটা সেলাই হয় সেটা শিপমেন্ট হবেই, সেটা হয়তো ডিসকাউন্টে যাবে, না হলে অন টাইমে যাবে, না হলে ইয়ারে যাবে। ঠিক আছে, শিপমেন্ট কখনো বাদ যায় না, গার্মেন্টস কখনো ফেলানো যায় না। হয়তো কম দামে হলেও বিক্রি করবে মালিক, কি করবে না হলে এই যে মনে করেন যে ফুটপাতে যেগুলো দোকানদার আছে এগুলো মনে করেন বিভিন্ন এক্সপোর্টের দোকান আছে না আশেপাশে, ওইখানে হলেও সেল করবে, মানে কখনো ফেলনা যাবে না গার্মেন্টস। সো অ্যাজ এ মার্চেন্ডাইজার হিসাবে আমাদের সবার প্রথমে কি করতে হবে, নিজের যে পারিপার্শ্বিক যে এনভায়রনমেন্ট সেটাকে ডেভেলপ করতে হবে। এই ডেভেলপ করার জন্য এখানে আগে সবাইকে প্রথমে যে কোনো একটা জবের মধ্যে ঢুকে যেতে হবে। আপনি যদি জবে ঢুকেন, আপনি সাথে সাথে প্রথমে কি জিনিসটা পাবেন, সকালবেলা মর্নিংয়ে ফার্স্ট মর্নিংয়ে আপনাকে সকালে যদি 8টা অথবা 9টার সময় অফিসে যেতে হয়, আপনাকে ফ্রেশ হতে হবে, নাস্তা করতে হবে, যদি অফিস দূরে হয় তাহলে বাসে করে অথবা সিএনজিতে করে অথবা মেট্রোতে করে যে কোনোভাবে যেতে হবে। আপনি তো জীবনের শুরুতেই আপনি কোনো এমন না যে আপনাকে কোম্পানি প্রাইভেট কার দিয়ে দিবে, তাই না? আপনাকে নিজে থেকে অন ওয়েতে আপনাকে অফিসে যেতে হবে। ভাগ্য ভালো থাকলে স্কয়ারের মতো কোম্পানিগুলো তারা কি করে এমপ্লয়ীদেরকে শাটল ভেহিকেল দেয়, শাটল ভেহিকেল দেবেন। শাটল ভেহিকেল তো আপনার ঘরের সামনে নাও আসতে পারে, যারা উত্তরাতে থাকতেছে হয়তো উত্তরার ভিতরের লোকগুলোকে শাটল ট্রেনে করে নিয়ে যাচ্ছে, শাটল বাসে করে। বাট যারা একটু বাইরে এদিক ওদিকে থাকতেছে তাকে কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্টে এসে দাঁড়াতে হবে, তাই না? আপনাকে কিন্তু ওই টাইমিংটা অ্যাডজাস্ট করার জন্য নিজেকে হ্যাবিচুয়েট করতে হবে। এই জন্য সবার প্রথমে আপনাকে কোনো না কোনো একটা জায়গায় জয়েন হতেই হবে। যদি জয়েন হতে না পারেন তাহলেও বসে থাকা যাবে না, আপনাকে বিভিন্ন ট্রেনিংয়ের মধ্যে নিজেকে এঙ্গেজ করে ফেলতে হবে। যারা কোনো একটা জায়গায় জয়েন করছেন তো করছেন, যারা জয়েন করেন নাই তারা 100% আপনি জবের ট্রাইয়ের পাশাপাশি আপনাকে বিভিন্ন ধরনের প্রফেশনাল কোর্সগুলো করে ফেলতে হবে। কি ধরনের কোর্স করবেন সেটা আপনি যে মার্চেন্ডাইজার হতে যাচ্ছেন, মার্চেন্ডাইজিং রিলেটেড যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনাকে শিখে ফেলতে হবে। আপনি বিজনেস ডেভেলপমেন্ট এবং মার্চেন্ডাইজিং এর উপর এখানে একটা কোর্স করতেছেন, দেন আপনি এইচআর কমপ্লায়েন্সের উপরে কাজ করেন, আপনি একটা ফ্যাক্টরি অনবোর্ড হওয়ার জন্য অডিটিং এর উপরে কিছু ট্রেনিং করেন, নিজেকে ডেভেলপ করার জন্য আপনি লিডারশিপের উপরে ট্রেনিং করেন, ঠিক আছে? তারপরে মনে করেন আপনার স্পিকিং ইংলিশের উপরে ট্রেনিং করেন, আপনার বায়ারের সাথে কমিউনিকেশনের জন্য আপনার মধ্যে অনেক জড়তা থাকতে পারে, অনেক ধরনের কনফিডেন্সের গ্যাপ থাকতে পারে, সেই জায়গাগুলোতে নিয়ে ছোট ছোট ট্রেনিং করেন। আপনাদের নিজেদের মধ্যে একটা গ্রুপ তৈরি করবেন। আপনারা এখানে তো মনে করেন 20-25 জনের একটা টিম আছেন, অবশ্যই আপনাদের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আমরা যখন এই জায়গা থেকে চলে যাব হয়তো ম্যাক্সিমাম 2-1 মাস হয়তো হাই হ্যালো থাকবে, তারপরে কিন্তু কারোর সাথে কারোর যোগাযোগ থাকবে না। বাট এই ইন্ডাস্ট্রিতে যদি আপনারা জয়েন করেন, সবার প্রথম হলো নেটওয়ার্কিং। যত বেশি আপনার নেটওয়ার্ক থাকবে, যত ভালো নেটওয়ার্ক থাকবে, আপনি তত বেশি সাকসেস হবেন। আমি আমার ক্যারিয়ারের একটা মজার একটা ঘটনা বলি। আমি আমার লাইফে প্রথম চাকরি শুরু করছি 6,350 টাকা বেতন দিয়ে। 6,350 টাকা বেতনের চাকরিটা পাইছিলাম হলো আমাদের পাশের বাসার একটা গার্মেন্টসের এমপ্লয়ির মাধ্যমে। আমি লেখাপড়া শেষ করার পরে মনে করছি যে চাকরি বাকরি করবো না, ব্যবসা বাণিজ্য করবো, কিন্তু ওই সময়টাতে আমাদের পাশের বাসার এই যে গার্মেন্টসের চাকরি করে একজন অপারেটর, সে বলতেছে আমার আম্মুকে যে আমাদের ফ্যাক্টরিতে আইতে লোক নিবে, ভাইয়াকে পাঠাইলে মনে হয় চাকরি হয়ে যেতে পারে। সো 2009-এর কথা বলতেছি আমি। তো সেই সময়টাতে হয়তো জব পাওয়াটা আমাদের এখনকার সময় যতটা বেশি চ্যালেঞ্জিং, সেই সময়টাতে হয়তো এতটা বেশি চ্যালেঞ্জিং ছিল না। সেই সময়টাতে ইন্টারভিউ দিয়ে হয়তো আমরা 5-6 জন ইন্টারভিউ দিয়েছি, তার মধ্যে 2 জনের চাকরি হয়ে গেছে। এখন আসতেছি এই সময়টাতে কিন্তু এই জিনিসটা নাই। এই জিনিসটা এখন নেটওয়ার্কিংটা আপনাদের মধ্যে এত বেশি থাকতে হবে, হয়তো আপনাদের এখানে কোনো একজনের হয়তো একটা কোম্পানিতে চাকরি হয়েছে, সেখানে আপনি চাকরি করতেছেন, দেখা গেল কি সে জানে যে এই ফ্যাক্টরিতে আরো একটা লোক নিবে। এখন আপনাদের সাথে নিজেদের ভিতরে যখন বন্ডিং আছে, নিজেদের মধ্যে যখন কমিউনিকেশনটা প্রতিনিয়ত হচ্ছে, সে কিন্তু বলবে আমার এই ফ্যাক্টরিতে আরেকটা লোক নিবে, যদি কেউ চায় তাহলে সে ইন্টারভিউ ফেস করতে পারে। আপনার সিভিটা হয়তো সে সেখানে ফরওয়ার্ড করতে পারে, তাহলে কিন্তু আপনি একটা অপরচুনিটি পেলেন একটা ইন্টারভিউ ফেস করার জন্য। আপনি ইন্টারভিউ ফেস করা মানে চাকরি হয়ে যাওয়া সেটা না, কিন্তু আপনি ইন্টারভিউ ফেস করা মানে কিন্তু 10% আপনার চাকরি হয়ে গেছে। কারণ সবার প্রথমে আপনি ইন্টারভিউ ফেস করা মানে ওই ফ্যাক্টরির মধ্যে কিংবা ওই কোম্পানির মধ্যে আপনি ঢোকার জন্য একটা সুযোগ পাচ্ছেন, রাইট? আপনি কিন্তু ওই কোম্পানির মধ্যে একজন লোকের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন। সিম্পলি ধরেন আজকে আপনাদের সাথে আমার সাথে এখানে কথা হচ্ছে, আমরা এখানে একজন আরেকজনকে দেখতেছি। যদি কখনো কোনো সময় আপনাদের ভিতরে কেউ একজন আমার কোম্পানিতে কোনো ইন্টারভিউর জন্য আসেন,
সবার প্রথমে আপনি তো বলবেন স্যার আমার কথা কি মনে আছে, হয়তো আমি মনে না রাখতে পারলো, আপনি কিন্তু ঠিকই মনে রাখতে পারবেন। আবার তখনই কিন্তু আমার মাইন্ডটা কিন্তু রিকল করবে। আপনি যখন বলবেন স্যার আপনি আমাদের এখানে গেছিলেন ক্যারিয়ার কাউন্সিলিং নিয়ে আমাদের সাথে ডিসকাশন করছিলেন, আপনার কি মনে আছে, তখন কিন্তু আমার মনে আসবে ও আচ্ছা রাইট, আমি কিন্তু আপনাদের সাথে কথা বলে আসছি। সো এই নেটওয়ার্কিং তখন যদি হয়, আমার সামনে মনে করেন 10 জন লোক ইন্টারভিউ দিতে আসছে, এই 10 জনের মধ্যে আপনি একজন আছে, আমার কিন্তু স্বাভাবিকভাবে একটা সফট কর্নার কাজ করবে আপনার প্রতি। এই সফট কর্নারটাই হলো কি আপনার জন্য একটা রেফারেন্স নতুন করে ক্রিয়েট করে দিল। ঠিক আছে, সো আমি যেটা বলবো যে অবশ্যই আপনাদের সবাইকে এই জায়গাটাতে কোনো না কোনোভাবেই নিজেকে ডেভেলপ করতে হবে। জবের জন্য ইন্টারভিউ ফেস করেন, যত বেশি পারেন ইন্টারভিউ ফেস করেন। আপনি আপনার কেরিয়ারে প্রথম দিকে যত বেশি জব ইন্টারভিউ ফেস করবেন, আপনি যত উপরে উঠতে থাকবেন তত আপনার ইন্টারভিউ প্রসেস কমে যাবে। আপনি যখন এই ইন্ডাস্ট্রিতে একটা ভালো একটা নাম করে ফেলতে পারবেন, যখন আপনার ইন্ডাস্ট্রিতে সবাই আপনাকে জানবে, শুনবে, চিনবে, আপনার কাজ সম্পর্কে সবাই যখন বলতে, তখন আপনাকে কেউ ইন্টারভিউ দিতে জন্য ডাকবে না। তখন আপনাকে ডাকবে কি জন্য, যে আসেন আমরা বসি, স্যালারি নিয়ে ডিসকাশন করব, আপনি কবে থেকে জয়েন করতে পারবেন। সো এই জায়গাটাতে আপনাকে নিজেকে প্রিপেয়ার করে নিয়ে যেতে হবে। এই জায়গাটাতে নিয়ে যাওয়ার জন্যই যে আপনার সময়টা, সেই সময়টা হলো আপনার লার্নিং পিরিয়ড। এখন এই লার্নিং পিরিয়ডটাকে আমরা সবাই মনে করি যে আমি 5 বছর চাকরি করে ফেলছি, আমার বেতন এখন 1 লাখ টাকা হওয়া দরকার। আমি এখন তো 10 বছর চাকরি করে ফেলছি, আমার বেতন এখন 2 লাখ টাকা হওয়া দরকার। আমার চাকরির বয়স এখন 20 বছর, কেন আমি 5 লাখ টাকা বেতন পাবো না? ভাই আপনি আপনার লার্নিং পিরিয়ডটাকে যত আর্লি শেষ করতে পারবেন, আপনি তত বেশি ডেভেলপ হতে পারবেন ফিউচারে। আমরা আসলে লার্নিং পিরিয়ডটাকে কেউ তোয়াক্কা করি না। আমার লাইফে একটা বস ছিল যাকে আমি আমার গুরু মানি। ঠিক আছে, আমি অলমোস্ট 8 মাসের মতো শ্রীলঙ্কাতে কাজ করছি, ইথিওপিয়াতে কাজ করছি 1 বছরের মতো। তো আমি এই সময়টাতে একটা বস পাইছিলাম, যে হলো আমার জীবনের প্রথমে হাতে ঘড়ি শুরু করছে। তার নাম হলো দুবিন্দো ফার্নান্ডো, একজন শ্রীলঙ্কান। বাট সে আমাকে একটা কথা বলছে, যদি আমার লাইফের শুরুটাতে যদি আমি স্ল্যাম ডগের মতো কাজ করতে পারি, তাহলে আমি পরবর্তী জীবনে অন্য সবার থেকে আগায় থাকবো। তো আমার কাছে মনে হয়েছে যে না, যদি এই ইন্ডাস্ট্রিতে জয়েনই করতে হয়, ইন্ডাস্ট্রিতে যদি আমাকে কাজই করতে হয়, তাহলে ইন্ডাস্ট্রির সর্বোচ্চ চূড়ায় আমাকে যেতে হলে যা করা দরকার আমি সেটাই করব। সো বিলিভ করেন, আমি রেগুলার বেসিসে আমাদের 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা, ইভেন তো এমনও আছে 24 ঘন্টা পর্যন্ত ফ্যাক্টরিতে ডিউটি করছি, শুধুমাত্র শেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য। কতটুকু জানতে পারছি আমি জানি না, হয়তো কোনো কোনো সময় বসেছিলাম, দেখছি। বাট এখন এই জায়গাটাতে এসে, এই পর্যায়ে এসে একটা জিনিস বুঝি, আমার সামনে কেউ বসে থাকলে আমি তার চোখ দেখে বলতে পারি সে আসলে কি জন্য বসে আছে। সো এটাই হলো এক্সপিরিয়েন্স। আমার কোম্পানি কিন্তু আমার নাম দেখে, আমার সিভি দেখে আমাকে রিক্রুট করে নাই, তারা আমার এক্সপিরিয়েন্সটাকে রিক্রুট করছে। তারা চিন্তা করতেছে তার এই যে কাজের যে ফ্লো চার্টটা, এই ফ্লো চার্টটার মধ্যে হয়তো এমডি চেয়ারম্যান মনে করছে তাকে দিয়ে আমি কোনো বেনিফিট নিতে পারবো, এই আশা দিয়েই কিন্তু সে আমাকে রিক্রুট করছে। এবং আমি যদি আমার প্রপার যে ভিতরে নলেজ আছে, এই নলেজটাকে যদি কোম্পানিতে ইউজ করতে পারি, এবং কোম্পানি যদি প্রফিট বাড়তে পারে, কোম্পানি যদি বেনিফিটেড হয়, তখনই চেয়ারম্যান, এমডি তারা মনে করবে ও তার মানে আমি যে লোকটাকে নিচ্ছি আসলে সে আমার এক্সপেক্টেড যে আউটপুট দরকার সেটা সে দিতে পারছে। এখন এই জায়গাটাতে আমরা কেউ পাস করি, কেউ ফেল করি, এটা অনেক ধরনের সিচুয়েশনের উপরে বেস করে। কেউ হয়তো সে তার টিমকে গোছাতে পারে না, কেউ হয়তো সে নিজে বেশি ওভার স্মার্টগিরি করতে যায়, সে ফেল করে ফেলে। কেউ হচ্ছে কি সে তার আসলে লার্নিংটাকে প্রথম থেকেই ভালোভাবে নিতে পারেনি, যার কারণে কি হচ্ছে সে পদে পদে সে আসলে নিজেকে স্টেপ বাই স্টেপ উপরে ওঠানোর জন্য সুযোগ পাচ্ছে না। কারণ সে যখন কম জানে, তখন প্রত্যেকটা জিনিসে সে চিন্তা করবে আরেকজনকে দিয়ে করাই, আরেকজনকে দিয়ে করাই, আমি একটু খালি জাস্ট বেনিফিটটা নিব। সো আপনাদের প্রথমে আমার যে সাজেশন থাকবে, লাইফের ফার্স্ট 10 ইয়ার্স আপনাকে স্ল্যাম ডগের মতো কাজ করতে হবে। আপনি লাইফের ফার্স্ট 10 ইয়ার্স যদি স্ল্যাম ডগের মতো কাজ করতে পারেন, আপনার 11তম বছর থেকে আপনাকে পিছনে ঘুরে তাকাইতে হবে না। বাট এই প্রথম 10 বছর কিন্তু আপনারা এখানে যারা আছেন সবাই যদি ফ্রেশ গ্রাজুয়েট হয়ে থাকেন, মানে হলো এখনই সবচেয়ে বড় সময়, যে সময়টাতে আপনাদেরকে কষ্ট করতে হবে। বাট আমরা যেটা করি, জীবনের শুরুতে চাকরি পাইছি, বন্ধু বান্ধব নিয়ে আড্ডাবাজি করে সময়গুলো নষ্ট করে ফেলতেছি। আমরা ফেসবুকে সময় নষ্ট করি না, ইউটিউবে সময় নষ্ট করি না, অনেকে ফ্রিল্যান্সিং করি সেখানে সময় নষ্ট করতেছি না।
অনেকে আবার মনে করেন যে কন্টেন্ট ক্রিয়েট করতেছি সেখানে সময় নষ্ট করতেছি না, কিন্তু আমরা কিন্তু ছোট ছোট কিন্তু আর্নিং কিন্তু ঠিকই পাচ্ছি। টিউশনি করেন কয়জন, হাত তুলেন। 2 জন। টিউশনির টাকাটা আমরা কিন্তু মাস শেষ হওয়ার পরপরই পেয়ে যাই না? আপনি দেখেন, যখন আপনি টিউশনি করতে থাকবেন, একটা দুইটা টিউশনি যখন করেন, এই টিউশনিটা আপনার একটা সময় হ্যাবিটে পরিণত হবে, এবং একটা সময় এটা আপনাকে কি হবে, আপনার নেশায় চলে আসবে, যে আপনি টিউশনিতে না গেলেও আপনার কাছে ভালো লাগবে না। ঠিক তেমনি এই নেশাটাকে আপনাকে পরিণত করতে হবে চাকরির লাইফটাতে। যদি আপনি একজন নিজেকে এন্টারপ্রেনার বানাতে চান, তাহলে একজন সাকসেসফুল এন্টারপ্রেনার সেই হতে পারে যে প্রসেস এবং ওয়ার্ক প্যাটার্নটা জানে। সো আমরা যারা বিভিন্ন বিজনেসে আসতেছি, আপনারা দেখবেন যে বড় বড় কোম্পানিতে সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন এখন ইন্ডাস্ট্রিতে লিড দিচ্ছে, বাট বেশিরভাগ কোম্পানি ফেল করতেছে। তার প্রথম কারণ হলো কি, যে ফার্স্ট জেনারেশন যারা ছিল, মানে বাবা দাদারা ছিল, তাদের যে সেকেন্ড জেনারেশন তাদেরকে প্রপারলি কাজটা বোঝাতে পারে না, যার কারণে তারা ফেল করতেছে। আপনারা দেখেন অনেকগুলো ইন্ডাস্ট্রিতে, যমুনা গ্রুপের কথা আপনারা নাম শুনছেন, যমুনা গ্রুপের গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু টিকতেছে না, সাস্টেইন করতেছে না। তারপরে মনে করেন আপনারা এখানে আরো অনেকগুলো কোম্পানি আছে, আমি যদি বলি ইপিজেড এর মধ্যে এফসিআই গ্রুপ আছে, অনেক ভালো গ্রুপ, কিন্তু সাস্টেইন করতে পারতেছে না, সেকেন্ড জেনারেশন পারফর্ম করতেছে না, সেকেন্ড জেনারেশন প্রপারলি টিমকে লিড দিতে পারতেছে না। এই যে লিডটা কেন দিতে পারতেছে না, বাবার অঢেল টাকা ছিল, বাবা ছেলে চিন্তা করতেছে এই টাকা তো আমি বসে খাইতে খাইতে অনেক বছর চলে যাবে, কিন্তু আসলে কি হচ্ছে, আপনার তো টিমকে লিড দিতে হবে। আপনি যে একটা এত বড় একটা কোম্পানি খুলে রাখছেন, 10-15 হাজার লোককে আপনি জব দিয়ে রাখছেন, তাদের স্যালারি দিতে 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 একটা সময় টাকা কিন্তু শেষ হয়ে যাবে। সো এই জায়গাটাতে আমাদেরকে সবাইকে নিজেদের আগে প্রিপেয়ার করতে হবে, যে আমি মার্চেন্টাইজিং এ জব করি, অথবা আইতে জব করি, অথবা অপারেশনে জব করি, যেখানেই জব করি না কেন, আমাকে প্রপার নলেজটা গ্যাদার করতে হবে। প্রপার নলেজটা যদি গ্যাদার না করতে পারেন, আপনাকে কেউই ভালো মতো সময় এবং টাকা একটাও দিবে না। সো প্রথম যে জিনিসটা আমরা বললাম, যে আপনি একজন প্রপার ভালো একজন মার্চেন্টাইজার হতে চান, ওকে, আপনার মার্চেন্টাইজার হতে হলে আপনার প্রপার অপারেশন নলেজ থাকতে হবে। যদি আপনার প্রপার অপারেশন নলেজ না থাকে, আপনাকে অপারেশন টিম আপনাকে কি করবে, বেচে বেচে খাই ফেলবে একবারে, যেটা বাংলা ভাষায় বলে, তারা আপনাকে বিভিন্ন ধরনের এক্সকিউজ দিয়ে, বিভিন্ন ধরনের প্রবলেমগুলো আপনার সামনে তুলে ধরে আপনার যে কাজটা, সেই কাজটাকে ডিলে করাবে। প্লাস হলো, আপনি যদি আপনার অ্যাজ এ মার্চেন্টাইজার হিসেবে আপনি যদি আপনার কাজটাকে প্রপারলি তুলে নিয়ে এসে বাইরের সামনে প্রেজেন্ট করতে না পারেন, তাহলে আপনার যে পারফরমেন্স সেটা থাকবে না, তখন আপনি কি ভালোভাবে সাস্টেইন করতে পারবেন না। আপনি যে মনে করলেন আমি একজন মার্চেন্টাইজিং হেড হব, সেই মার্চেন্টাইজিং হেড হওয়ার জন্য যে সুযোগটা আপনার, সেটা আপনার থাকবে না। আপনি যদি একটা কোম্পানিতে ফেল করেন, আর একটা কোম্পানি কিন্তু সেই ইনফরমেশনটা জানতে সময় নেবে না। আমাদের ইন্ডাস্ট্রিটা প্রথমে আমরা যখন ইন্ডাস্ট্রিতে জয়েন করছিলাম, নিয়ার অ্যাবাউট প্রায় 15,000 কোম্পানি ছিল বাংলাদেশে, সেটা কমতে 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 বিজিএমই এরই এখন শুধুমাত্র 2500 থেকে 2700 কোম্পানি আছে যারা বিজিএমই এর লিস্টেড। এর বাইরে মনে করেন হয়তো আরো 1000 কোম্পানি আছে, মানে 3500। তার মানে কি, ইন্ডাস্ট্রি কিন্তু সংকুচিত হয়ে আসতেছে। এখন এই সংকুচিত হয়ে যাওয়ার কারণে প্রোডাক্টিভিটি কিন্তু ঠিকই বাড়তেছে। অনেকগুলো কোম্পানি দেখবেন আগে যেখানে এফিসিয়েন্সি ছিল 60%, সেটা তারা 80%, 85%, 90%, ইভেন তো অনেক ফ্যাক্টরি তারা 100% ওভার এফিসিয়েন্সি করতেছে। ঠিক আছে, তো আপনাকে কিন্তু এইরকম এত ক্লোজ, মানে হাই এফিসিয়েন্সি জায়গায় যেসব ফ্যাক্টরিগুলো রান করতেছে, সেইখানে আপনাকে যে কাজ করে আপনাকে প্রপার মার্চেন্টাইজিং মার্কেটিং সাপোর্ট দিতে হবে, তাই না? একটা কোম্পানিতে যদি পার ডে দেখা গেল পুরো মাসে 10 লাখ পিসের প্রোডাক্ট কোয়ান্টিটি দরকার, 10 লক্ষ পিস, আপনার মার্কেটিং ক্যাপাসিটি আছে 5 লাখ, কোম্পানি আপনাকে রাখবে? আপনাকে রাখবে না। কিন্তু আপনি যদি 10 লাখ না, আপনি 12-14 লাখ আপনার কাছে কোয়ান্টিটি আছে, মানে আপনি মার্কেটিং করতে পারেন, আপনি মার্চেন্ডাইজিং করতে পারতেছেন 12 লাখ, তখন কিন্তু মালিক যে আছে সে উল্টা আপনাকে বেশি টাকা বেতন দিয়ে রাখবে। এবং যখন আপনি একজন প্রপার মার্কেটিং এবং মার্চেন্ডাইজিং এর হেড হিসাবে নিজেকে মার্কেটে যদি সবার সামনে তুলে ধরতে পারেন, আপনি যে বললেন না অনেক টাকা পয়সা হবে যাবে পাওয়া যেতে পারে, আসলে মার্চেন্ডাইজিং মার্কেটিং ডিপার্টমেন্টের মালিকরা আসলে খুব একটা স্যালারি দেয় না। এখানে স্যালারিটা আসে, ইনকামটা আসে অনেকগুলো সোর্স থেকে। যেমন ধরেন আপনারা যদি প্রপার মার্চেন্ডাইজিং করতে পারেন, সেখানে আপনি নিজে হয়তো একটা বাইং হাউস দিয়ে দিলেন, আপনার কাছে 4টা-5টা ব্র্যান্ড হয়তো আপনার কাছে চলে আসছে, আপনি নিজে একটা ব্র্যান্ড দিয়ে বাইং হাউস করে দিলেন। সেই বাইং হাউসটাতে থেকে আপনি কি করবেন, আপনি বিভিন্ন কোম্পানিতে কাজ দিবেন,
আপনি সেখান থেকে মাঝখান থেকে অ্যাজ এ মিডিয়া হিসেবে প্রফিটটাকে আপনি ধরে রাখবেন যে আমার এই মার্চেন্ডাইজিং এর যে একটা চার্জ, এই চার্জটা আমি হয়তো পার ডলারে আমি এক মানে হয়তো 1 সেন্ট অথবা 2 সেন্ট করে আমি আপনার থেকে নিয়ে নিব। এইভাবে আপনি আপনার আর্নিং করবেন। প্লাস আবার হইতে পারে কি আপনি হয়তো লেভেল বলেন, কার্টুন বলেন, ফেব্রিক বলেন, বিভিন্ন মিলের সাথে আপনার সাথে অনেক বেশি কমিউনিকেশন থাকতে পারে। এসব মিল আপনাকে কি করবে, তারা আপনাকে অনেক বেশি সাবসিডারি দিবে, সেই জায়গা থেকে আপনার আর্নিং আসতে পারে। এইসব আর্নিং গুলাই আসলে মার্চেন্ডাইজিং মার্কেটিং টিমের অনেক বড় আর্নিং। কোম্পানি থেকে তারা আসলে খুব বেশি যে বেতন পায় এরকম না। খুব ভালো ভালো কোম্পানিগুলো যেগুলো আছে সেগুলো যেমন ধরেন ইপিক যদি বলি, এফসিআই যদি বলি, স্ট্যান্ডার্ড গ্রুপ যদি বলি, অ্যাভা গ্রুপ বলি, এদের মনে করেন একেবারে সর্বোচ্চ লেভেলে মার্কেটিং ডিরেক্টর হয়তো থাকতেছে 2 জন অথবা 3 জন। এখন ওই 2 জন 3 জনের জায়গায় তো আর 2 জন 3 জন যাবে, এর থেকে বেশি তো যাবে না, তাই না? তো আমরা এখানে যারা 20-25 জন বসে সবাই তো আমরা মার্কেটিং হেড হইতে চাই, মার্চেন্ডাইজিং হেড হতে চাই, তাই না? কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে আমি মার্চেন্ডাইজিং হেড হওয়ার জন্য নিজেকে প্রিপেয়ার করব, বাট আমাকে এমনভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে যেন আমি আমার লাইফটাকে অন্য সবার থেকে আলাদা রাখতে পারি। এই জায়গাটাতে আমরা সবাই মিস্টেক করি। প্রথমে কি হয়, ওই প্রথম 5 থেকে 10 বছর যেটা হয় সেটা অ্যাজ এ স্ল্যামডগ হিসেবে আমি কখনোই কাজ করি না। আমার কাছে মনে হচ্ছে যে আমি এখন 20,000 টাকা বেতনে চাকরি করতেছি, আমাকে আর একটা কোম্পানি 30,000 টাকা বেতনে ডাকতেছে, আমি লাভ দিয়ে চলে যাচ্ছি। যখন আমি লাভ দিয়ে চলে যাচ্ছি আমাকে কিন্তু 30,000 টাকার প্রেশার তারা দিয়ে রাখতেছে, নতুন কাজ শেখার অপরচুনিটি তারা আমাকে দিচ্ছে না। যখনই আমি না পাচ্ছি কাজ, যখন অপরচুনিটি পাচ্ছি না, তখন আমি কি করতেছি, আমি বসে 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 চিন্তা করতেছি না এখানে তো আমার জন্য হবে না, আমি অন্য আরেকটা চাকরি দেখব। তখন কিন্তু অটোমেটিকলি আপনি কি করছেন, আরেকটা চাকরি খোঁজার জন্য মন স্থির শুরু করে দিচ্ছেন। তখনই কি হয়েছে, আপনার ক্যারিয়ারে মোড় ঘোরা শুরু হয়ে গেছে, কারণ আপনি যে লার্নিং অপরচুনিটি সেখান থেকে কিন্তু ছুটে গেছেন। এখন আপনাকে কি করতেছে, এখন আপনাকে পিছন থেকে সবাই ধাক্কা দিচ্ছে যে তোমার বেতন দরকার, বেতন দরকার, বেতন দরকার। এখন আপনি বেতন নিতে নিতে 3টা 4টা 5টা কোম্পানি চেঞ্জ করে আপনার বেতন 50,000 অথবা 1 লাখ টাকা হয়েছে। এখন আপনি যখন 1 লাখ টাকা বেতন হয়ে গেছে, আপনার লাইফ স্ট্যান্ডার্ড চেঞ্জ হয়ে গেছে। আপনি বসুন্ধরার মতো এরিয়াতে থাকতেছেন অথবা উত্তরাতে ভালো জায়গায় থাকতেছেন, ভালো 30-35,000 টাকা বাসা ভাড়া দিয়ে থাকতেছেন, সব কিছু ঠিক আছে। আপনি সুপার শপ ছাড়া কোনো জায়গা থেকে শপিং করেন না, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি তো নিজেকে গ্রো করেন নাই। পাট করে মনে করেন কোম্পানি বন্ধ হয়ে গেছে অথবা আপনার কোনো কারণে চাকরি চলে গেছে। এখন কি, আপনি তো নেটওয়ার্কও বিল্ড আপ করেন নাই নিজের। আপনার কাছে হয়তো সেভিং করা 2-3 মাসের টাকা আছে, তারপরে আপনি ফ্রাস্ট্রেশনে চলে আসছেন, কারণ তখন আপনার কাছে চলার মতো টাকা নাই। আপনার ইন্ডাস্ট্রিতে নেটওয়ার্কিংও তৈরি হয় নাই, আপনি নিজেকেও ঠিক সেভাবে করে ডেভেলপ করতে পারেন নাই। কি হলো, আপনি ফ্রাস্ট্রেশনে চলে আসছেন। ফ্রাস্ট্রেশনে চলে আসার পরে আপনি চাকরি পাচ্ছেন না, ঘুরতেছেন, সবার সাথে কথা বলতেছেন, ততদিনে মনে করেন আপনি যা নেটওয়ার্কিংটা আসলে এমন একটা জিনিস, আপনি একটা লোকের সাথে 10 বছর রিলেশন রেখে আসছেন, তার সাথে আপনার ভালো রিলেশন থাকবে, নাকি 10 বছর পরে একজনকে নক করছেন তার সাথে রিলেশন ভালো থাকবে? যার সাথে আপনি 10টা বছর রিলেশনশিপ বিল্ড আপ করে আসছেন, সে আপনাকে যে কোনো একটা প্রবলেমে সে আপনার পাশে এসে দাঁড়াবে, কিন্তু আরেকজন কিন্তু আপনার পাশে এসে দাঁড়াবে না, কারণ সে আপনাকে হয়তো মুখ চেনা চিনে, কিন্তু সে আপনার পাশে কখনোই দাঁড়াবে না, কারণ সে তো জানে না যে আসলে আপনি 10 বছর ধরে কি শিখছেন। বাট যার সাথে আপনার রেগুলার বেসিস রিলেশন আছে, সে জানে আপনি 10 বছরের নিচেকে কোন ধাপ থেকে কোন ধাপে, কোন ধাপ থেকে কোন ধাপে নিজেকে গ্রো করে আসছেন। এখন আপনি আসলে কোনো কিছুই শিখেন নাই, তখন কি হবে, যেহেতু শিখেন নাই, সে 10 বছর ধরে রিলেশন রেখে আসছেন, সেও জানে যে ভাই আপনি কোনো কিছুই জানেন না, চামচামি টামচামি করে কোনো রকমের দিন পার করছেন, সেও কিন্তু আপনাকে কোনো জায়গায় রেফার করবে না। একটা জিনিস সবসময় মনে রাখবেন, ভালো একজন লোক যে কাজ জানে তাকে সবাই রেফার করতে চায়, আর যে কাজ জানে না তাকে সবাই ইউজ করতে চায়। এটাই আমাদের এই ইন্ডাস্ট্রির প্রধান নেচার। সো এখানে আমরা যারা কাজ করতেছি প্রথম 10 বছর ভাই আপনাকে স্ল্যামডগ হিসেবে কাজ করতে হবে। মানে এক কথায় হলো, আপনাকে রাখাল ছেলেরা যেভাবে করে মনে করেন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে একেবারে কাজ করে, যেভাবে করে আপনাকে আপনার নিজের জন্য নিজের কোনো সত্তা এটা আপনাকে রাখতে পারবেন না। প্লাস হলো যে কারোর মধ্যে যদি ইগো প্রবলেম বলে কোনো প্রবলেম থেকে থাকে, এটাকে ইন্ডাস্ট্রিতে ঢোকার আগে ইন্ডাস্ট্রির গেটের বাইরে রেখে তারপর ইন্ডাস্ট্রিতে ঢুকবেন। ইগো প্রবলেম টোটালি থাকা যাবে না, সেখানে আপনার জুনিয়র হতে পারে, সিনিয়র হতে পারে, আপনার কলিগ হতে পারে, আপনাকে অনেক স্লেজিং করতে পারে, অনেক খারাপ কথা বলতে পারে, বাট আপনি কোনো কিছুই কানে নিতে পারবেন না। আপনাকে শুধুমাত্র শেখার পিছনে দৌড়াতে হবে। যদি কেউ শেখার পিছনে দৌড়াতে থাকে, হয়তো আপনি প্রথম 10 বছরে আপনার স্যালারি 20,000 থেকে 30,000 টাকাও হয় নাই, কোনো সমস্যা নাই। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে, যদি আপনি শিখতে পারেন,
আপনার টাকা বাড়বে উইদিন এ ইয়ার। আমি এমনও অনেককেই দেখছি যারা 1 বছরের মধ্যে 70-80 1 লাখ টাকা পর্যন্ত ইনক্রিমেন্ট পাইছে। ইভেন তো আমি নিজেও লাস্ট 1 বছর আগে আমার একটা ডিপার্টমেন্টের হেডকে অলমোস্ট প্রায় 2 লাখ টাকা স্যালারি ইনক্রিজ করছে, কারণ আমি তার রিপ্লেসমেন্টে ভালো একটা লোক ক্রিয়েট করতে পারতেছিলাম না। সে নিজেকে এত বেশি ভালো একটা জায়গায় নিয়ে গেছিল এবং সে এত ভালো ম্যানেজ করতে পারতো সব কিছু, যে তাকে আমি মানে পরবর্তীতে 2 লাখ টাকা বেশি বেতন দিয়ে তাকে আমাকে রিক্রুট করা লাগছিল। তো আপনি নিজেকে কতটুকু ডেভেলপ করতেছেন, কতটুকু জানতেছেন, শিখতেছেন, বুঝতেছেন, সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপরে। এখানে আমরা সবাই অনেক টাকা বেতন চাই, যে আমার বেতন অনেক টাকা হবে, আমি এসি রুমের মধ্যে বসে খালি সিগনেচার করব, আমার অথরিটিক্যালি আমার কাছে আসবে, পেপার নিয়ে আসবে, আমি সাইন করে দেব, আই এম দ্য বস। এই জিনিসটা যার মধ্যে আছে সে আসলে উপরে উঠতে পারবেন না, কখনোই পারবেন না। আপনাকে অলওয়েজ মনে করতে হবে যে আপনি এখনো পর্যন্ত কিছুই জানেন না, আপনি শিখতেছেন। শেখার জন্য আপনাকে সময় দিতে হবে, টাইম স্পেন্ড করতে হবে কলিগদের সাথে। আপনার দেখবেন অনেকগুলো কলিগ আছে আপনার আশেপাশে, হয়তো 4 জন 5 জন 10 জন কলিগ পাইছেন। কারোর মধ্যে দেখবেন আপনি ইংলিশের ফ্লুয়েন্সি ভালো, কারোর মধ্যে দেখবেন কম্পিউটারের টাইপিং ভালো, কারোর মধ্যে দেখবেন সে হয়তো পিভট টেবিল ভালো পারে, কেউ হয়তো এক্সেল ভালো জানে, কেউ হয়তো দেখবেন যে সে বাইরের সাথে কমিউনিকেশনে ভালো আছে, কেউ হয়তো অপারেশনের সাথে কমিউনিকেশনে ভালো আছে, কেউ হয়তো সাপ্লায়ারের সাথে নেগোসিয়েশনে ভালো আছে। আপনাকে প্রত্যেকের যে বেস্ট স্কিলগুলা, সেই স্কিলগুলোকে আপনার নিজের মধ্যে ওন করতে হবে। যখনই আপনি নিজের মধ্যে ওন করতে পারবেন, দেন একটা সময় পরবর্তীতে যে আপনি নিজেকে বেস্ট একজন এমপ্লয়ি হিসেবে মার্কেটে তুলে ধরতে পারবেন। আর আপনি যখন একজন বেস্ট এমপ্লয়ি হয়ে তুলে ধরতে পারবেন, তখন আপনাকে কিন্তু ওই মার্চেন্টাইজিং কিংবা মনে করেন আদার অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। একজন মার্চেন্টাইজিং হেড সে কিন্তু একটা সময় অপারেশন লিড দিতে পারে, একজন মার্চেন্টাইজিং হেড সে কিন্তু একটা সময় পরে যায় মার্কেটিংকে লিডিং দিতে পারে। তো আপনাদেরকে মাথার মধ্যে ওইটাই রাখতে হবে, আপনাকে এন্ড অফ দ্য টাইমে ফাইনালি আপনি কি লিড দিবেন, সেটা আপনাকে বুঝতে হবে। ফাইনালি আপনাকে লিড দিতে হবে অপারেশন, এছাড়া আপনাকে উপর ওঠার আর কোনো জায়গা নাই। আপনাকে ফাইনালি অপারেশনকে লিড দিতে হবে। আপনি যদি মার্চেন্ডাইজিং এ কাজ করেন, আপনি মনে করেন বায়ার থেকে অর্ডার আনছেন, শিপমেন্ট হচ্ছে না, আপনার বায়ার টিকবে না, আপনার বায়ার থাকবে না আপনার কাছে। তো আপনাকে অপারেশনটাকে লিড দিয়েই নিয়ে আসতে হবে। আপনি বায়ার আনছেন, সেখানে অর্ডার পাইছেন, অর্ডার প্লেস হয়েছে, এখন আপনার অপারেশনের কি ডিফিকাল্টিসগুলো আছে সেগুলোকে আপনাকে প্রথমে বুঝতে হবে। যদি আপনি অপারেশনের ডিফিকাল্টি বুঝতে পারেন, আপনি খুব সুন্দরভাবে ওই জায়গা থেকে অর্ডারটাকে উঠায় বায়ার পর্যন্ত নিয়ে যেতে পারবেন। আমরা যেটা হলো মার্চেন্ডাইজার যারা আছে, বেশিরভাগ মার্চেন্ডাইজিং অপারেশনটাকে বুঝে না। আপনারা যারা এখানে মার্চেন্ডাইজিং এর জন্য যাইতে চাচ্ছেন, আপনাদের সাথে হয়তো আস্তে আস্তে পরিচয় হবে অনেক মার্চেন্ডাইজারদের, তখন দেখবেন বেশিরভাগ মার্চেন্ডাইজিং প্রসেস সম্পর্কে বোঝে না, অপারেশন সম্পর্কে বোঝে না, সাপ্লাই চেইনের যে ডিফিকাল্টিসগুলো আছে সেটা সম্পর্কে বোঝে না। সাপ্লাই চেইনের একটা লিড টাইম আছে, এই লিড টাইমগুলো সম্পর্কে অনেকে বোঝে না। অনেকে চিন্তা করে যে আমি সাপ্লাই চেইনের লিড টাইমটাকে আমি সাপ্লাই চেইন ডিপার্টমেন্টের সাথে কানেক্টেড করে দিব। এখন কিন্তু সাপ্লাই চেইন আলাদাভাবে একটা ডিপার্টমেন্ট হিসাবে ইন্ডাস্ট্রিতে গ্রো করে ফেলছে। তারা চিন্তা করে যে সাপ্লাই চেইন ডিপার্টমেন্টকে আমি বলে দিছি যে আমার জিপার লাগবে, সে জিপার অ্যারেঞ্জ করে দিবে। কবে দিবে? সে সাপ্লাই চেইন বললো যে আমার সঙ্গে ভাই ওয়াইকেকের সাথে কথা হয়েছে, তারা 10 তারিখে আমাকে জিপার দিয়ে দিবে। বাট একটা জিপার ম্যানুফ্যাকচারিং এর জন্য কতটুকু সময়ের প্রয়োজন, একটা জিপারকে টোটালি রিনিউ করে এখান থেকে একবারে রেবন থেকে শুরু করে মেটাল পর্যন্ত মেক করার জন্য কতটুকু সাইকেল টাইমের প্রয়োজন, সেইটা যদি আপনার মধ্যে আইডিয়া না থাকে, আপনি কিন্তু ওই মনে করেন সাপ্লাই চেইনের সাথে চেজই করবেন, কিন্তু আপনি জানেন না যে আসলে আপনি কখন পাবেন। তখন আপনার কি হবে? আপনার বায়ারের সাথে রিলেশনটা নষ্ট হয়ে যাবে। তো এই জায়গাগুলোতে আমি সবাইকে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, ভাই অবশ্যই আপনারা অপারেশন রিলেটেড ইস্যুগুলো সম্পর্কে জানার চেষ্টা করবেন। কিভাবে জানবেন? আপনি তো জব করেন না, তাহলে আপনি কিভাবে জানবেন? এই জানার জন্য ইন্ডাস্ট্রিতে অঢেল পরিমাণে লোক আছে, অনেক লোক আছে। তারা কি করতেছে? তারা বিভিন্ন ইউটিউবে দেখবেন যে বিভিন্ন টপিকের উপরে কথা বলতেছে। আপনারা ইউটিউবের মধ্যে এই কথাগুলো শুনবেন, ইউটিউবের সময় নষ্ট না করে আপনারা ইউটিউবের মধ্যে, ধরেন আপনি মার্চেন্ডাইজার হতে যাচ্ছেন, অনেক মার্চেন্ডাইজারদের প্রোফাইল পাবেন কোথায়? লিঙ্কডিনে অ্যাভেলেবেল প্রোফাইল পাবেন। আপনি সেই প্রোফাইলগুলোর সাথে কানেক্টেড হন, তাদের ডে টু ডে অ্যাক্টিভিটিগুলো দেখেন,
যে তারা আসলে কিভাবে কোনটার পরে কোনটা কাজ করতেছে। দেখবেন যে সে হয়তো কোনো একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতেছে, সেই প্রোগ্রামটাতে এই টপিকগুলোর উপরে ডিসকাশন হচ্ছে। দেখবেন বিভিন্ন সময় ছোট ছোট সেমিনার হয়। আপনারা দেখবেন ঢাকা শহরে আপনারা যদি মনে করেন বিভিন্ন সেমিনারগুলোতে এআই এর মাধ্যমে তো এখন সব কিছুই সম্ভব। আপনি ফেসবুকের মধ্যে আমরা এখন কথা বলতেছি না, দেখবেন যে আমাদের কিন্তু মোবাইল কিন্তু এই স্পিকারগুলো কিন্তু সেগুলো মাইক্রোফোনের মাধ্যমে সে শুনে নিচ্ছে। সে কিন্তু বাসায় যাওয়ার পরে আপনি যদি ট্রেনিং নিয়ে চিন্তা ভাবনা করেন, আপনার অবচেতন মনে দেখবেন ট্রেনিং এর চিন্তা ভাবনাগুলো আপনার মোবাইলের সামনে চলে আসতে থাকবে। সব ট্রেনিং, বিভিন্ন ধরনের ট্রেনিং আপনাকে শো করবে। কেন? এটা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ধাপ আর কি। যে আপনি ট্রেনিং এর ধরেন আপনি প্রোডাকশন নিয়ে ট্রেনিং করতে চাচ্ছেন, মার্চেন্ডাইজিং নিয়ে ট্রেনিং করতে চাচ্ছেন, আপনি সাপ্লাই চেনের উপর ট্রেনিং করতে চাচ্ছেন, এই ট্রেনিংগুলো আপনার সামনে চলে আসবে। আপনি 1 বাই 1 এই ট্রেনিংগুলোতে অ্যাটেন্ড করেন। অনেক ফ্রি অফ কোর্স আছে, উদেমিতে ঢুকেন, আপনি কোর্সেরাতে ঢুকেন, এরকম অনেক ধরনের ওয়েবসাইট আছে যেগুলোতে আপনাকে ফ্রি অফ কস্টে তারা আপনাকে ট্রেনিং দিবে। আপনি ট্রেনিংগুলো নেন। সার্টিফিকেটটা লাইফে সব সময় ইম্পর্টেন্ট না। আপনি সার্টিফিকেট নেওয়ার জন্য হয়তো তাদেরকে পে করতে হচ্ছে, আপনি সার্টিফিকেট নিন না, আপনি লার্নিং করেন, আপনি শিখেন। আপনি একটা ইন্টারভিউ বোর্ডে গেছেন, সেখানে ইন্টারভিউ বোর্ডে যাওয়ার পর আপনি যদি অনেক কিছু ইন্টারভিউর আপনাকে যে কোশ্চেনগুলো করবে সেটা যদি আপনি বলতে পারেন, আপনি যদি সেটাকে রেসপন্স করতে পারেন, ইন্টারভিউ সবার প্রথমে চিন্তা করবে হি হ্যাজ সাম নলেজ। এটা সবার প্রথমে তারা কি করবে, তারা আপনাকে মনে মনে চিন্তা করবে যে না, এই লোকটা কিছু জানে এবং একে দিয়ে আমি কাজ করাই নিতে পারবো। সেখান থেকেই আপনার ক্যারিয়ারের উত্থান শুরু হবে। কিন্তু যদি আপনি ইন্টারভিউ বোর্ডে গেছেন, আপনি নিজে নিজে মনে করতেছেন আমি সব জানি, আপনি যাওয়ার পরে আপনি কোনো কিছুই বলতে পারতেছেন না, আপনার কনফিডেন্সটা ওভার কনফিডেন্স হওয়ার কারণে আপনি আমতা আমতা করতেছেন, কিছুই হবে না। এবং আমরা তো ডেইলি অ্যাটলিস্ট 10, 15, 20 জন লোকের ইন্টারভিউ করি সিনিয়র ক্যারেক্টারের। আমরা কিন্তু ইন্টারভিউ বোর্ডে বসার পরেই আমরা বুঝি যে আসলে সে আসলে কথা সত্য বলতেছে না মিথ্যা বলতেছে, সে কি আসলে জানে কি জানে না, আমরা কিন্তু বুঝতে পারি। ঠিক তেমনি আপনি যখন এখন আপনারা ফ্রেশ আছেন, হয়তো আজকে থেকে 15 বছর পরে আপনিও আপনার সামনে একজন লোক যখন বলবে, তাকে আপনি দেখে বুঝতে পারবেন সে সত্য কথা বলতেছে না মিথ্যা কথা বলতেছে। বুঝতে পারছেন? তো এই জন্য আমি বলবো যে এই যে কেরিয়ার কাউন্সিলিং এর কথা যেটা বলছে, আমি সবার প্রথমেই আপনাদেরকে বলতেছি, প্রথমে আগে শর্ট অ্যানালাইসিস করেন যে আপনার মধ্যে কি স্ট্রেংথ আছে, আপনি আপনার স্ট্রেংথটাকে ডেভেলপ করতে থাকেন। দেন আপনার মধ্যে কি কি অপরচুনিটি আছে, এই যে অপরচুনিটি কথাগুলোই কিন্তু এতক্ষণ ধরে বললাম, যে আপনি অনলাইনে ট্রেনিং করেন, আপনি বিভিন্ন ধরনের সেমিনারে জয়েন করেন, আপনি বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করেন। এবং আমি সবাইকেই একটা জিনিস রিকোয়েস্ট করব যে আপনারা এখন যেহেতু ফ্রেশ, যেহেতু বাসায় খুব একটা কাজের চাপ নাই, আপনারা কোনো না কোনো প্রজেক্ট নিয়ে কাজ করেন, কোনো না কোনো প্রজেক্ট নিয়ে কাজ করেন। একটা প্রজেক্ট নিয়ে যখন আপনি কাজ করবেন, এই প্রজেক্টটা আপনাকে অনেক কিছু শিখতে সাহায্য করবে। এখন আসেন তাহলে আমি প্রজেক্ট কই পাবো, ঠিক না? বাসায় যাওয়ার পরে অনলাইনে সার্চ দিবেন যে আপনারা যেহেতু মার্চেন্ডাইজিং এ কাজ করতে চান, মার্চেন্ডাইজিং এর প্রজেক্ট লিখে আপনি গুগলে সার্চ দিবেন, কিংবা এআইতে লিখবেন। যে আপনি যদি ওখানে লেখেন যে চ্যাট জিপিটিতে বলেন কিংবা মনে করেন ডিপসিকে বলেন, আপনারা লিখলেন আই ওয়ান্ট টু মেক এ প্রজেক্ট ফর মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট, সে আপনাকে অনেকগুলো টপিকস সে আপনাকে বলে দিবে। সেখানে যে কোনো একটা টপিক্সের উপরে বেস করে আপনি একটা প্রজেক্ট রান করা শুরু করেন, প্রজেক্ট লেখা শুরু করেন। দেখবেন কি ওই প্রজেক্টের ধাপগুলোর মধ্যে অনেকগুলো পয়েন্ট আসবে, সেগুলো আপনি একটা পয়েন্ট আসছে, সেই পয়েন্টটা কি আপনি দেখলেন যে একটা পয়েন্ট আসছে যে এখানে সাপ্লায়ার নেগোসিয়েশন। এই সাপ্লায়ার নেগোসিয়েশনটা সম্পর্কে কি আপনি তো কিছুই জানেন না। আপনি তখন এটা ইউটিউবের মধ্যে সাপ্লায়ার নেগোসিয়েশন ইন মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট যখন আপনি লিখলেন, তখন দেখবেন অনেক ভিডিও আসবে। সেখান থেকে আপনি কিছু ভিডিওগুলোকে রিড করলেন, পড়লেন, জানলেন, বুঝলেন, দেখলেন। তখন কি হবে জানেন? তখন আপনি এই সাপ্লাই নেগোসিয়েশন সম্পর্কে সব কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। সো এছাড়াও আরও আমি আপনাদেরকে বলবো যে আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা যারা কাজ করি, আমাদেরকে নিয়ে কাজ করার জন্য অনেক হেড হান্টাররা আছে। এটা আপনারা জানেন কিনা আমি জানি না। যখন আপনি যারা যে হেড হান্টার মানে হলো কি, তারা বিভিন্ন কোম্পানিতে টাকার বিনিময়ে এমপ্লয়িকে রিক্রুট করে, তাদেরকে বলা হলো হেড হান্টার। ঠিক আছে? আপনাদের এই বিভিন্ন ধরনের হেড হান্টিং এর জন্য তারা বিভিন্ন প্রজেক্টে তারা কি করে, বিভিন্ন সেমিনার করে। এইসব সেমিনারগুলোতে আপনাদেরকে অ্যাটেন্ড করতে হবে বিভিন্ন সময়। যেমন কয়েকদিন আগেই আপনার বুটেক্সে করছে, তার আগে ঢাকা ইউনিভার্সিটিতে করছে। এরকম হেড হান্টিংদের জন্য বিভিন্ন সময় পেপার পত্রিকাতে তারা সেমিনার করে।
এই সেমিনারগুলোতে আপনারা অ্যাটেন্ড করবেন, সেখানে আপনার সিভিটা জমা দিবেন, সিভি ব্যাংকের মধ্যে রাখবেন এবং তাদের সাথে রেগুলার বেসিসে টাচে থাকতে হবে। তারা আপনাদেরকে কি বলবে জানেন? তারা আপনাকে বলবে এখন ইন্ডাস্ট্রিতে কোন ট্রেন্ডটা চলতেছে, এখন ইন্ডাস্ট্রিতে কোন ট্রেন্ডটা চলতেছে, এই ট্রেন্ডের আপনার কাছে নলেজ আছে কিনা, সার্টিফিকেশন আছে কিনা, এই ট্রেন্ডে আপনি আপনার নিজেকে অ্যাবল করতে পারেন কিনা। দেন আপনি যদি দেখলেন কি যে না আমার কাছে তো এই নলেজ নাই, ওকে তাড়াতাড়ি করে একটা ট্রেনিং করে ফেলেন, এই সম্পর্কে একটা নলেজ নিয়ে ফেলেন, একটা ইউটিউবে একটা ভিডিও দেখে ফেলেন কিংবা একটা বই পড়ে ফেলেন। তখন কি হবে, আপনার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করবে। এইভাবে করে আপনাকে আস্তে আস্তে 1 বাই 1 আপনাকে কেরিয়ারের সামনের দিকে আগাতে হবে। এবং আমি বলবো যে প্রজেক্টটা নিয়ে কাজ করবেন সবাই। লাইফে যদি বড় কিছু হতে চান, যদি সামনে আগাতে চান, তাহলে প্রজেক্ট নিয়ে কাজ করবেন। প্রজেক্ট নিয়ে কাজ করলে আপনাকে অনেক বেশি নিজেকে তাড়াতাড়ি আগানোর জন্য প্রজেক্টই আপনাকে সাহায্য করবে। আমি আপনাকে কয়েকটা উদাহরণ দেই যেটা নিয়ে আমি কাজ করি। যেমন ধরেন আমরা তো ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি, আমি যখন এই প্রজেক্টগুলো নিয়ে কাজ শুরু করছি আজকে থেকে 10 থেকে 12 বছর আগে, এখন আমি দেশের বাইরে প্রায় 5টা থেকে 6টা অর্গানাইজেশনের সাথে এই প্রজেক্টগুলো নিয়ে কাজ করি। আমি কিন্তু শুরু করছি সেম আপনাদের মতো একেবারে ফ্রেশ হিসাবে, যে আমি চিন্তা করছি আমি অপারেশনের কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করব, সেখানে মনে করেন কোনো একটা প্রসেস ডেভেলপমেন্ট নিয়ে কাজ শুরু করতেছে। এরকম প্রত্যেকটা এরিয়াতে প্রত্যেকটা দেশের বিভিন্ন দেশের বিভিন্ন কনসালটেন্টরা বিভিন্ন প্রসেসকে নিয়ে অ্যানালাইসিস করার জন্য ছোট 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 কি করে ফ্রিল্যান্সার নিয়োগ করে। ফ্রিল্যান্সার মানে বুঝছেন, মানে যাদেরকে সে চিনে না জানে না, কিন্তু তাদেরকে টাকা দিয়ে ডলার দিয়ে তাদের মাধ্যমে কি করে ইনফরমেশন কালেক্ট করে, তাদের মাধ্যমে থিসিস পেপার কালেক্ট করে। সো আমি কিন্তু এখনো পর্যন্ত এরকমও হয় যে মাসের মধ্যে 2টা 3টা প্রজেক্টে অ্যাটেন্ড করে বিভিন্ন ধরনের মনে করেন যে সেমিনারে অ্যাটেন্ড করি, সেখানে দেখা যায় তারা আমাকে পার ঘন্টায় $200 $300 করে তারা আমাকে পে করে। তো এই যে জিনিসগুলো এগুলো কিন্তু আমার একদিনে তৈরি হয় না, এটা তৈরি হওয়ার জন্য আমার এই যে 10 বছর পরে আসি এখন হচ্ছে। গত বছরে প্রায় অলমোস্ট বলি আমি প্রায় 20 লক্ষ টাকার উপরে আর্নিং করছি শুধুমাত্র বিভিন্ন ধরনের প্রজেক্টে বিভিন্ন ধরনের সেমিনারে অ্যাটেন্ড করে। সো এটা এখন মনে করেন আমি তো মার্চেন্ডাইজার না, আমি তো কোনো মনে করেন যে ইভেন তো আমি একটা প্রজেক্টে কাজ করছিলাম যেটা হলো যে ইলেকট্রিক ফার্ম, মানে ফ্রিজ আছে না, ফ্রিজ তৈরি করার একটা ফার্মের সাথে কাজ করছিলাম। তাহলে আমি জীবনে কখনো ফ্রিজ তৈরি কারখানাতেই কাজ করিনি, কিন্তু আমি ওইটা নিয়ে অ্যানালাইসিস করছি। আমি এখন জানি একটা ফ্রিজ তৈরি করার জন্য কি কি ধরনের এলিমেন্ট লাগে, একটা ফ্রিজ তৈরি করতে কতক্ষণ সময় লাগে, ফ্রিজের মধ্যে কি কি পার্টস থাকে, কোন পার্টসের কি ধরনের কাজ, সেটা আমি এখন জানি। সো এরকম আপনারাও এগুলোর উপরে কাজ করবেন। আজকে হয়তো শুরু করছেন, একটা সময় পরে যে নিজেকে এক্সপার্ট হিসেবে তুলে ধরতে পারবেন। তো আমি আপনাদের কাছে একটাই জিনিস আশা করব যে আপনারা এখানে যারাই এখানে পড়তেছেন, এখানে 3 মাস হয়তো আপনারা ট্রেনিং করছেন। আমি কিন্তু এই যে এসিআইপির এই প্রোগ্রামগুলো একেবারে শুরুর দিকে আমি বিজিএম এর ট্রেনার হিসেবে ছিলাম, রাইট? আমি শুরুর দিকে ছিলাম, আমি অলমোস্ট প্রায় 25টা কি 30টা ফ্যাক্টরিতে আমি ট্রেনিং দিছি আমি জবের পাশাপাশি। তারা আমাকে অনেক পে করতো। এখন আমি ওই সময়টাই দিতে পারি না, রিয়েলি তারা অনেক টাকা পে করতো। ইভেন তো এখনো পর্যন্ত রাজীব ভাই আমাকে বলে ভাই আপনি আমাকে একদিনের জন্য হলেও সময় দেন। আজকের দিনের সময়টার জন্য রাজীব ভাই আমাকে অলমোস্ট প্রায় 1 মাস আগে থেকে আমাকে নক করছে, ভাই সময় দিতেই হবে আমাকে। বিলিভ করেন আমি আজকে আপনাদের এখানে 2 ঘন্টা স্পেন্ড করতেছি না, যদি আমার কোম্পানিতে আমি যে টাকা স্যালারি পাই সেই টাকার সাথে হিসাব করে আমার 2 ঘন্টায় মোর দেন 20,000 টাকা আমি পাবো কোম্পানি থেকে। সো দ্যাট মিনস কি আমরা আমাদের কোম্পানিকে যেভাবে করে ভালোবাসি সেভাবে করে সবাইকে ভালোবাসি না, সবাইকে ভালোবাসি না। আবার কিছু মানুষ আছে আমরা নিজেদেরকে যেভাবে ভালোবাসি সেভাবে কোম্পানিকে ভালোবাসি না। তো এই 2টা জায়গাতেই হলো সবচেয়ে বড় গ্যাপ। আপনি নিজেকে যেভাবে ভালোবাসেন, কোম্পানিকে সেভাবে ভালোবাসেন, দেখবেন আপনি নিজেকে বড় করার জন্য সময় লাগবে না। আমিও কিন্তু ভাই আপনাদের মতো এখানে আপনারা যারা আছেন সবাই শিখতে আসছেন। শিখতে কারা আসে জানেন? যারা হলো মিডল ক্লাস ফ্যামিলির লোকজন, তারাই শিখতে আসে। বড় লোকের ছেলে পেলে শিখতে আসে না। তারা কি করতে আসে? বড় লোকের ছেলে পেলে তারা করতে আসে, তারা শিখতে আসে না। তারা বলে আমি এটা করব, কারণ আমার বাবা আমার করছে আমি করব। কিন্তু মিডল ক্লাস যারা আমরা ফ্যামিলি থেকে আসছি, আমরা সবাই চিন্তা করি কি যে আমি শিখবো, বাট 90% লোকই আমরা শিখতে পারি না। আমরা শিখবো দেখায় শিখবো করে করে আমাদের জীবনের 80% সময় চলে যায়, আমরা শেখা শেষ করতে পারি না, শিখতেও পারি না। ইউনিভার্সিটিতে আমরা যারা লেখাপড়া করছি, আপনারা বলেন এখানে যারা ইউনিভার্সিটি থেকে, আপনারা মাত্র ফ্রেশ না একেবারে?
আমি গ্যারান্টি দিয়ে বলবো, আমি যদি আপনাদেরকে বলি আপনি 4 বছরের সাবজেক্ট যতগুলো পড়ছেন 10টা সাবজেক্টের নাম বলেন, বেশিরভাগই বলতে পারবো না। লাস্ট সেমিস্টারে যে সাবজেক্টগুলো পড়ছে হয়তো সেই সাবজেক্টগুলো বলতে পারবো, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের সাবজেক্টগুলো বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ কি, ব্যাগটা কাঁধে নিছি, ভার্সিটিতে গেছি, মনে করছি যে আমি ভার্সিটির স্টুডেন্ট। যদি এইভাবে করেই আমরা ইন্ডাস্ট্রিতে যাই, তাহলে সেম 4 বছর পরে 5 বছর পরে সাবজেক্টের নাম জিজ্ঞেস করবে কিংবা প্রসেসের নাম জিজ্ঞেস করবে, বলতে পারবেন না, আপনার জায়গায় আপনি দাঁড়ায় থাকবেন। কিন্তু যদি ওইটা না হয়, আপনাদের বেচেই দেখেন, আপনারা যারা লেখাপড়া করছেন, আপনাদের এখানে আপনাদের সাথে লেখাপড়া করছে অনেকে ডাক্তার হয়েছে না? হয়েছে না? ডাক্তার যে হয়েছে সে কিন্তু আসলে লেখাপড়া করে ডাক্তার হইতে হবে। কেউ বুয়েটে চান্স পাইছে না, কেউ মনে করেন যে বাংলাদেশ থেকে দেশের বাইরে যে অ্যারোনটিক্যাল পড়তেছে না, স্কলারশিপে চলে গেছে না? গেছে না আপনাদের বেচে? অনেকে আপনাদের বেচে খোঁজ করে দেখেন, কেউ না কেউ গেছে। তাদের লেখাপড়া এবং আপনাদের লেখাপড়ার মধ্যে তফাৎ কোথায় ছিল? তফাৎ ছিল এটাই যে তার লেখাপড়াটার মধ্যে শুধু লেখাপড়াই ছিল। সে চিন্তা করছে আমি পড়বো লিখবো, আমি আমার কেরিয়ার আমি লেখাপড়ার মধ্যেই শুরু করব। আর আমরা যেটা চিন্তা করছি, মিডল ক্লাস ফ্যামিলির মানুষজনের মধ্যে 90% ফেল করে শুধু ওই একটা জায়গায়, সেটা হলো আমরা দেখানোর কাজ করি। আমরা মিডল ক্লাস যদি একটা ভালো জামা পরি, সেটা 10 বার হাত দিয়ে ডলি। কিন্তু একজন বড় লোক সে কিন্তু একটা মনে করেন যে পুমা থেকে একটা গেঞ্জি কিনতেছে 10,000 টাকা দিয়ে, সে ওইটা একবার পরে ফেলা দিচ্ছে। কারণ এটা হলো ওয়ে অফ থিঙ্কিং। তো আমাদের ওয়ে অফ থিঙ্কিংটাকে চেঞ্জ করতে হবে। যদি আমরা ওয়ে অফ থিঙ্কিংটাকে চেঞ্জ করতে পারি, আমরা হয়তো কিছু না কিছু করতে পারবো লাইফে। আমরা মিডল ক্লাস একটা গাড়ি কিনলে গাড়িতে 10 বার করে ধুয়ে, গাড়িতে উঠার সময় সেলফি দিব, গাড়ির পাশে একটা সেলফি দিব, 10 জন বন্ধুকে ডাকবো, বন্ধু কই আমি গাড়ি নিয়ে আসতেছি। বাস্তব আমি সেম, আমি তো মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছি না। আমি মনে করেন 2000 যখন 2017-এ ফার্স্ট কোম্পানি থেকে আমাকে ভেহিকেল দিছে। 2017 মনে হয় পুরো বছরই গেছে আমার শুধু ফেসবুকে পোস্ট দিতে আমার গাড়ি নিয়ে। সমস্যা না, আমি বলতে কেন লজ্জা পাবো? আমার নিজের গাড়ি না, কোম্পানি আমাকে দিছে। তো 17 থেকে আজকে 26, লাস্ট 8 বছর ধরে মনে করেন যে কোম্পানি আমাকে গাড়ি দিচ্ছে। কোম্পানি এখন আমাকে ফ্ল্যাট দেয়, আমার ফ্যামিলির জন্য গাড়ি দেয়। কিন্তু লাভটা কি হচ্ছে? আমি তো ওইটা অ্যাভেল করে আসিনি। বাট আমার সন্তান সে জন্ম থেকে আইফোন দেখে, আমার সন্তান জন্ম থেকে আইফোন দেখে। আমার বাবা মা মনে করেন যে জন্মের পর থেকে তো সে গাড়ি কিংবা আইফোন দেখে নাই। তারা এখন মনে করেন ফ্যামিলির জন্য গাড়ি আছে, ওয়াইফের জন্য গাড়ি আছে, বাচ্চার স্কুলে যাওয়ার জন্য গাড়ি আছে। আমার নিজের 4টা গাড়ি। কিন্তু এটা তো আমি অ্যাভেল করতাম না প্রথমে, আমি তো এটা অ্যাভেল করতাম না। সেম আমরা সবাই কিন্তু এই একই ধারার মানুষ। কিন্তু এখন কিন্তু গাড়িতে ওঠার পরে সেলফি দিতে ইচ্ছা করে না, উল্টা গাড়ির মধ্যে বসার পরে আমার সাফোকেশন হয়, মনে হয় যে না কত তাড়াতাড়ি গাড়ি থেকে নামতে পারি। এইখানে দাঁড়ায় আছি না, আমি ঘামতেছি ফ্যানের বাতাসে, বাট আজকে থেকে 10 বছর পরে যদি চিন্তা করতাম রোদের মধ্যে দাঁড়ালেও ঘামতাম না। মানে আমার ভিতরে যে মেটাবলিজম সিস্টেম সেটা কমে গেছে। সো আমাদের সবাইকে নিজেদেরকে গ্রো করতে হবে ভাই। আপনারা যেটাই বলেন না কেন, আপনি যদি নিজেকে ইন্ডাস্ট্রিতে কোনো লিডার হিসেবে দেখতে চান, আপনি না শিখতে পারলে কখনোই আপনাকে কেউ টানবে না। আমি জাস্ট 1 সপ্তাহ আগের কথাই বলি। 1 সপ্তাহ আগেও একটা কোম্পানি থেকে একজন এমডি আমাকে ফোন করছে, ফোন করে আমাকে বলতেছে আমাদের কোম্পানিতে একজন এক্সিকিউটিভ ডিরেক্টর দরকার, আমি আপনার সম্পর্কে শুনছি, আপনি আমার সাথে এসে একবার দেখা করেন, 1 কাপ চা খাবো একসাথে বসে। আমি বলি স্যার আমি তো একটা কোম্পানিতে মাত্র 2.5 বছর হয়েছে জব শুরু করছি, এই কোম্পানিকে দেওয়ার এখন অনেক কিছু আছে, আমি এখানে থাকতে চাই। বলেন আমি আপনার সাথে 1 কাপ চা খেতে চাই। তারপরে গুলশানে গ্লোরিয়া জিন্স একটা কফি শপ আছে, ওইখানে আমি ওনার সাথে একবার দেখা করছি, গেছি। উনি আমাকে যে টাকা অফার করেছে সেই টাকা আমি কখনো কল্পনাও করিনি। বাট আমার কাছে মনে হয় যে ওই টাকাটা যে আমাকে অফার করছে সেই টাকাটা আমি আসলে প্রাপ্য না এখনো। আমার এখনো শেখার অনেক কিছু বাকি আছে। অনেস্টলি উনি আমাকে যেই মানে ধাঁচে প্ল্যান দিছে, সে আমাকে বলছে আমার এই পয়েন্টগুলো আপনাকে দেখতে হবে। সেখানে দেখলাম একটা পয়েন্ট আমি আমার লাইফে কখনো করিই নাই। তার মানে কি, আমি যদি ওই পয়েন্টটাতে শিখতে যাই, শিখতেও তো 5 বছর সময় লাগবে আমার, আমি 5 বছর কি তাকে এফোর্ট দিতে পারবো? সে আমার কাছ থেকে যে থিঙ্কিংটা নিয়ে আমার সাথে সে চিন্তা করতেছে, আমি তাকে দিতে পারবো না। সেটা অ্যালাইন হচ্ছি না আমি তার সাথে। আমি তাকে বলছি যে স্যার আপনি যে প্ল্যান করছেন আমি আপনাকে অবশ্যই সম্মান জানাই, ধন্যবাদ জানাই, বাট আমি আপনাকে
এইখানে কমিট করতে পারতেছি না, কারণ আপনি যা চাচ্ছেন আমার কাছ থেকে আমি 80% দিতে পারবো, 20% দিতে পারবো না। সে বলতে তুমি যে সত্য কথা বলছো সেই জন্যই আমি তোমার নিতে চাই। আমি বলি স্যার আপনি আমাকে নিতে চান, কিন্তু ওই 20% আমি কখনোই আপনাকে দিতে পারবো না, কারণ আমার এখন এই সময় নাই 20% শিখে আপনাকে আমি নতুন করে দিব। তার মানে কি আপনি 20% ল্যাকিংস আমার কাছে সব সময় পাবেন। তার থেকে বেটার আপনি 20% যার থেকে পান তার কাছে আপনি খুঁজে বের করেন। দেন আমি আমার একটা ফ্রেন্ড ছিল, সে হলো মানে ইয়াতে একজন হেড হান্টারের সাথে কন্ট্যাক্ট করে আমার ওই ফ্রেন্ডটাকে তাকে রেফার করে দিছি, সে জয়েন করবে নেক্সট মান্থে জয়েন করবে। সো আপনাকে এই ইন্ডাস্ট্রিতে এই অনেস্টিটা বজায় রাখতে হবে। এই অনেস্টিটা যদি আপনি বজায় রাখতে পারেন, আমরা মনে করি কি যে আমাকে অনেক টাকা অফার করছে আমি দ্রুত যেয়ে জয়েন করে ফেলবো। ভাই আপনি আগে চিন্তা করবেন আপনাকে যে স্যালারিটা অফার করছে আপনি ওই স্যালারিটা নেওয়ার জন্য অ্যাভেল কিনা। যদি আপনার মনে হয় যে না আপনি অ্যাভেল, আপনি জয়েন করেন, তাহলে আপনার চাকরি টিকে থাকবে, আপনি খুব স্মুথভাবে চালাইতে পারবেন। যদি আপনার অ্যাবিলিটি না থাকে আপনি রেফারেন্সটা নষ্ট করবেন না। যদি আমি ওই কোম্পানিতে জয়েন করতাম, আমি ওই 20% তো আমার কাছে গ্যাপ অটোমেটিকলি সবসময় আসেই, সবসময় আমার কাছে আছে। মালিক কিন্তু একটা সময় না একটা সময় পরে কিন্তু ফেড আপ হয়ে যেত। এখন আমার সাথে সে রেসপেক্ট আছে। গতকালকেও আমাকে মেসেজ পাঠাচ্ছে তোমার বন্ধুটাকে জয়েন করবে তো শিওর। কিন্তু যদি আমি তার সাথে রেফারেন্সটা নষ্ট হয়ে যেত, তাহলে মালিক কিন্তু সবাই একজন আরেকজনকে চিনে, একজন আরেকজনকে জানে। সে কিন্তু মনে করেন যে পরবর্তীতে কোনো না কোনো একটা প্রোগ্রামে তাদের মালিকদের ফোরামের মধ্যে বলে ফেলতো আরিফ নামে পোলা একটা নিয়েছিলাম, আর শালা ফালতু আমার ধ্বংস করে দিছে। আমার কিন্তু মার্কেটে ওই 10 জন মালিকের সামনে বলতো 10 জন মালিকের সামনে আমার কেরিয়ার শেষ। সো আমার রিকোয়েস্ট ভাই আপনারা শুধু শেখার পিছনে থাকেন। আমি বলবো অলওয়েজ সপ্তাহে একদিন শর্ট অ্যানালাইসিস করেন, প্রত্যেকটা সপ্তাহে একদিন করে শর্ট অ্যানালাইসিস করবেন যে আপনার মধ্যে কি স্ট্রেংথ আছে এবং আপনার মধ্যে কি উইকনেস আছে, কোন জায়গাটাতে আপনার জন্য থ্রেট। আপনাদের জন্য এখন সবচেয়ে বড় থ্রেট কি জানেন? আপনারা এখানে বেশিরভাগই দেখছি আমি সরকারি থেকে কেউ লেখাপড়া করে আসেন নাই, মানে প্রাইভেট ইউনিভার্সিটি থেকেই বেশিরভাগ দেখলাম। আপনাদের জন্য থ্রেট কি আছে বলেন তো? আপনাদের জন্য থ্রেট আছে যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বলতেছেন, আপনাদের জন্য বুয়েট একটা থ্রেট, তাই না? আপনাদের জন্য বুটেক্স একটা থ্রেট। তারা আপনাদের থেকে অবভিয়াসলি তারা গবেষণায় আপনাদের থেকে অ্যাডভান্স, অবভিয়াসলি গবেষণার দিক দিয়ে তারা আপনাদের থেকে অ্যাডভান্স। আমি বলবো যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার তারা আপনারা বুটেক্স থেকে পিজিডি একটা কোর্স আছে টেক্সটাইল ম্যানেজমেন্টের 1 বছরের মনে হয় কোর্স, আপনি করে ফেলেন। শুক্রবারে শুধু ক্লাস করে, শনিবারে মনে হয় বিকালের দিকে একটা ক্লাস করে ফেলেন। তাহলে কি আপনার বুটেক্সের টোটাল যে ওদের ওয়ার্কিং প্যাটার্নটা আপনি জানিয়ে যাবেন। বুটেক্সের পোলাপান থেকে আপনার ডিমান্ডটা তখন বেশি হবে। বুটেক্সের সার্টিফিকেট আছে একটা, সে বুটেক্স, আর আপনার সার্টিফিকেট আপনার এইদিকে একটা সার্টিফিকেট আছে, ওদিকে আরেকটা সার্টিফিকেট আছে। সো আপনি দুইটা জায়গায় আপনার পদার্পণ চলে আসছে। সো এই জায়গাটাতে বিলিভ করেন, আমাকে বুটেক্স থেকে তারা এই যে পিজিডি যে কোর্সটা আছে সেই কোর্সের জন্য আমাকে অ্যাজ এ টিচার হিসাবে তারা আমাকে অফার করছে যে আপনি ক্লাস নেন আমাদের শুক্রবারে একটা ক্লাস করাবো পুরো সেশনের জন্য। তারা আমাকে 4 লাখ টাকা অফার করছে, সপ্তাহে মাত্র একদিন করে যাব, তাও 1 ঘন্টা। সো এটা কি আমি কি বুটেক্স থেকে লেখাপড়া করছি? করি নাই তো। শুধুমাত্র মনে করেন আমার এই যে আজকের যে অবস্থান, এই অবস্থানের ডিমান্ড এটা আমার জায়গায় আমি আরিফ না হলে অন্য কেউ হলে পরে তার ডিমান্ড হইতো এটার জন্য আমি নিজেকে কখনো গর্ববোধ করতে পারবো না। সো আপনাদের বেলাও সেম ভাই, এটা হতে হবে। আপনি নিজেকে অবস্থানে নিয়ে আসেন, সবাই আপনাকে ডিমান্ড দিবে, সবাই আপনাকে দাম দিবে, সবাই বলবে যে না ঠিক আছে ওকে দিয়ে কিছু হবে। কিন্তু আমরা এখন সবাই এইখান থেকে এই রুম থেকে যাওয়ার সময় আমরা সবাই অনেক মোটিভেটেড, যেটা আমিও হয়েছি। অনেক ট্রেনিং করছি ভাই, ট্রেনিং এর পিছনে লাইফে প্রচুর টাকা নষ্ট করছি। আমি মোর দেন 100 কান্ট্রি ঘুরে ফেলছি, কিন্তু ট্রেনিং এর পিছনে অনেক টাকা খরচও করছি। ট্রেনিং রুমে যতক্ষণ থাকি ততক্ষণ পর্যন্ত মনে হয় যে অনেক কিছু শিখতেছি। ট্রেনিং রুম থেকে বের হয়ে যাওয়ার পরে মোটিভেশনটা আর কাজ করে না। কেন কাজ করে না? কারণ হলো আমাদের পারিপার্শ্বিক অবস্থার কারণে। এই জিনিসটা আপনি যদি 100টা ট্রেনিং এর মধ্যে 100টা কথা শুনে থাকেন, 2টা 3টা 5টা কথাগুলোকে মনে রেখে সামনের দিকে আগাতে থাকেন, হয়তো আজকে আমি আপনাদের সামনে দাঁড়ায় আছি, আজকে থেকে 10 বছর পর আপনাদের কেউ একজন হয়তো এরকম দাঁড়াবেন এখানে এসে। হয়তো আপনি এখানে এসে বলবেন আমার হয়তো 10টা গাড়ি আছে। সো আমি চাইবো যে আপনাদের এখানে আপনারা যারা বসে আছেন প্রত্যেকেরই উত্তরাতে ফ্ল্যাট থাকুক, উত্তরাতে নিজেদের গাড়িতে করে চলাফেরা করেন। অবশ্যই আল্লাহ আমার রিজিক কেটে আপনাকে কখনোই দিবে না। আপনার রিজিক আপনার কাছেই থাকবে, আমার রিজিক আমার কাছেই থাকবে। কিন্তু আমরা সবাই যদি কিছু শিখতে পারি, কিছু জানতে পারি,
ইন্ডাস্ট্রিতে যদি নিজেদের কোনো একটা অবদান রাখতে পারি, আপনাকে সবাই মনে রাখবে, সবাই আপনাকে খুঁজবে, সবাই আপনাকে নিয়ে চিন্তা করবে। এবং অবশ্যই লাইফে চাকরির পাশাপাশি একটা ছোট ইনকামের পথ ক্রিয়েট করবেন। এইটা আপনার কনফিডেন্সকে অনেক বেশি বাড়ায় দিবে, অনেক বাড়ায় দিবে। কিছুই করেন না, অ্যাটলিস্ট একটা ছোটোখাটো কোনো একটা লার্নিং প্ল্যাটফর্মে হইলেও থাকেন, ঠিক আছে? বাংলাদেশে অনেকগুলো লার্নিং প্ল্যাটফর্ম আছে। আমি বলি সাদিক কায়েমকে চিনি না আমরা? চিনি, সাদিক কায়েমকে চিনি, রাইট, চিনি না? ওর কিন্তু একটা লার্নিং প্ল্যাটফর্ম আছে। তারপরে আমরা ইয়াকে চিনি যে আইমান সাদিককে, 10 মিনিট স্কুল, ওর ওয়াইফ আছে জেরিন, ওদের কিন্তু যে 10 মিনিটে উত্তরাতে স্কুল আছে, তাই না? আপনারা চিনেন কিনা আমি জানি না। আপনারা এই যে ছেলেপেলার কথা, আপনারা এই যে মনে করেন আমরা হাসনাত আব্দুল্লাহকে চিনি, হ্যাঁ, ওরও কিন্তু একটা লার্নিং প্ল্যাটফর্ম আছে। আপনারা এগুলোতে করেন। আপনারা যারা লেখাপড়া জানেন, অ্যাটলিস্ট আপনি যে কোনো একটা লার্নিং প্ল্যাটফর্ম নিয়ে কাজ করেন, যে কোনো একটা লার্নিং প্ল্যাটফর্ম নিয়ে কাজ করেন। আপনি যা জানেন সেগুলো নিয়ে কাজ করেন। প্রাইভেট পড়াইছেন, তাহলে প্রাইভেটটা পড়াইছেন না কাউকে লাইফে কাউকে না কাউকে পড়াইছেন, কিছু না কিছু শিখছেন, কোনো না কোনো লার্নিং প্ল্যাটফর্ম নিয়ে কাজ করেন। এই লার্নিং প্ল্যাটফর্মগুলো আপনাকে হয়তো অনেক টাকা পয়সা ইনকাম করে দিবে না, বাট আপনি চাকরির পাশাপাশি 5,000, 10,000, 15,000, 20,000 টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবেন, যেটার মাধ্যমে কি হবে, আপনার চাকরির পাশাপাশি আপনার একটা কনফিডেন্স গ্রো করবে। ধরেন আপনার চাকরি নাই, আপনার এখন চাকরি নাই, আপনার টাকাটা কই থেকে আসতেছে? আপনারা তো সবাই ফ্রেশ, তার মানে বাবা মার থেকে নিচ্ছেন, অথবা ভাই থেকে নিচ্ছেন, অথবা কেউ আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে। কিন্তু যখন আপনি চাকরি করবেন, এখন যদি আমি চাকরি না করি, তাহলে আমার যে খরচ কোথা থেকে আসবে? আমার সেভিং থেকে যাবে। আমি যা সেভিং করছি সেই সেভিং থেকে যাবে, তাই না? অথবা মনে করেন আমার ফ্ল্যাট আছে, ফ্ল্যাটের ভাড়া থেকে আসতেছে, সেটা থেকে আমার আসলো। কিন্তু আমার মনে করেন যে যার নাই, তার কোথেকে আসবে? তার যে সেভিং আছে, সেভিং থেকে যাবে। কিন্তু যদি সেভিং থেকে না যায়, আপনার যদি প্রতি মাসে একটা ফিক্সড একটা 10, 15, 20, 30,000 টাকা একটা আর্নিং থাকেই, যেটা আপনি চাকরি করেন আর না করেন, তাহলে কিন্তু আপনার মধ্যে কনফিডেন্সটা সবসময় বেশি থাকবে। আপনি কাজের মধ্যে একটা আলাদা দম পাবেন, মাইন্ডের মধ্যে কখনো টেনশন কাজ করবে না যে আমি যদি চাকরি না করি তাহলে আমি তো খাইতে পারবো না, আমি চাকরি না করলে পারে আমি তো মনে হয় একটা জামা কিনতে পারবো না, চাকরি না করলে আমি তো মানে ফ্যামিলির জন্য নিজে কিছুই করতে পারবো না। বাট যদি ওইটা না হয়ে যদি আপনার ছোটখাটো পাশাপাশি কোনো আর্নিং সোর্স থাকে, আপনি কিন্তু দেখবেন চাকরিতে আরো ভালো করতে পারবেন। কেন জানেন? আপনার কনফিডেন্সটা অন্য সবার থেকে বেশি থাকবে। ধরেন আপনি আপনার বসের সামনে দাঁড়ায় কথা বলবেন, আপনার পাশে আরেকজন আছে, তার একটা আর্নিং সোর্স আছে, সে বসের সামনে সিনা টান করে কথা বলবে। বস যখন রং বলবে, বস ইউ আর রং, বাট আপনার তো আর্নিং সোর্স নাই। আপনি বস বলতেছে খারাপ একটা জিনিস বলতে, ইয়েস বস ইউ আর রাইট, কারণ আমাকে তেল দিয়েই বাঁচতে হবে। সো ওই ওয়েলিংটা আপনাকে কিন্তু কি করবে, বসের সামনে হয়তো ভালো করবে, কিন্তু কেরিয়ারের সামনের দিকে আগাতে সাহায্য করবে না। বস কিন্তু যে লোকটা তেলবাজি করে নাই, তাকে সবার সামনে খারাপ বলতেছে, কিন্তু কাজের বেলায় সবকিছুতে তাকেই সবার সময় প্রাধান্য দিচ্ছে, না ওই ছেলেটা একমাত্র রাইট, কাজ ভালো কাজগুলো তাকে দিয়েই করাবে। কাউকে কোনো জায়গায় রেফার করতে হলে যে তেলবাজি করে না তাকেই রেফার করবে। আমি তো ইন্ডাস্ট্রি চালাচ্ছি, আমি 2টা ফ্যাক্টরি চালাই, আমি কিন্তু জানি যে কোন ফ্যাক্টরিতে কোন লোকটা আমাকে তেল দিয়ে চলে, আমি জানি কোন ফ্যাক্টরিতে কোন লোক আমার তেল দিয়ে চলে, আমি গেলেই বুঝি। আসার আগে মনে করেন চেয়ার একটা সাথে নিয়ে বসে থাকে, স্যার স্যার বসেন বসেন, পানি নিয়ে আসি দেয়, এটা নিয়ে দেয়, এটা আমি বুঝি। কিন্তু আরেকজন সে কিন্তু আমাকে তেলবাজি করতে চায়, কিন্তু কাজের বেলায় সে পারফেক্ট, সে বড় বড় কথা বলতেছে না স্যার এটা পারবো না আমি, স্যার এটা এইভাবে করে দিতে হবে, করে দিলে আমি স্যার পারবো। তাহলে আমি জানি ওকে দিয়ে আমি কাজ করাইতে পারবো। আরেকজনের সে তেলবাজি, সে আমি জানি সে আমার তেল দিয়েই চলতেছে, মালিকের হয়তো আত্মীয় স্বজন, সে তার আমি জানি তার আমি বের করতে পারবো না, কিন্তু তাকে আমার দরকার নাই, ইগনোর, তাকে আমি ইগনোর করে চলে যাচ্ছি। আমার যারা কাজের লোক তাকে দিয়ে আমি কাজ করা যাচ্ছে, ইনক্রিমেন্ট কিন্তু আমি তাদেরকেই দিচ্ছি যারা কাজ করে যাচ্ছে। আর মালিক, যে মালিকের আত্মীয় স্বজন ঢুকায় রাখছে, মালিক ইনক্রিমেন্ট দিচ্ছে 2,000 টাকা, মালিক ইনক্রিমেন্ট দিচ্ছে 2,000 টাকা। আমার কাছে আসলে আপনি তো ওই মালিকের লোক, আপনি মালিকের সাথে কথা বলেন, আপনার ইনক্রিমেন্ট আমি দিলে আমার চাকরি থাকবো না, আমি উল্টা এইভাবে করে ফাপড় দিই। কিন্তু আরেকজন যে কাজ করতেছে, আমি তাকে 20,000 টাকা ইনক্রিমেন্ট দেওয়ার পরে মালিক বলে যে ঠিক আছে না, দেখে দিচ্ছেন? জি স্যার দেখে দিচ্ছি। সো আপনি যদি কাজ করেন ভাই, আর আপনি যদি কাজের মধ্যে থাকেন, আপনাকে কেউ পিছনে ঠকাবে না, এটা সবসময় মনে রাখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেকগুলো সময় নিয়েছি আপনাদের। কারোর কোনো কিছু জিজ্ঞেস করার কিছু আছে কিনা, থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। বলেন স্যার। বসে বলেন না স্যার, বসে বলেন, সমস্যা নেই, বসে বলেন। আচ্ছা,
বলেন আপনি এদের এজ থেকে বাদ দিয়ে এই এজে এসে শেখা শুরু করলেন কেন? ওদের সার্ভাইভিংটা আর আমার সার্ভাইভিংটা একটু ডিফারেন্স আছে। আচ্ছা আচ্ছা। হুম। আমি বেসিক্যালি একটা জব করছি একসাথে 1 বছর। তো একটা সময় আমাকে একটু ইন্টারেস্ট হয়ে যায় কমিক্স প্রাইসেস এর সময় আমরা নতুন করে আসার ট্রাই করছি। আমার সেই রকম আপনি অনেক কথা বলেছেন, আমি শুনেছি। আমার জীবনে নেটওয়ার্কিং এর সেরকম ছিলই না, বাট লাস্ট কাপল অফ মান্থস আই হ্যাভ বিন ট্রাইং টু ডেভেলপ এই অ্যাক্টিভিটিস। ওটা আমরা প্যারালাল করার চেষ্টা করেছি। ওর জন্য হয়তো আমি এখানে ওদের সঙ্গে মার্কেটিং করছি। তো I know, আমি জানি, but I don't have any certificate of that till now. এটা বললে আমি একটা সার্টিফিকেট পাবো, যেটা ওই সার্টিফিকেটটা দিস উইল বি মাচ মোর ভ্যালুয়েবল দ্যান মাই অ্যাকাউন্টিং সার্টিফিকেট। তো আমার একটা বড় একটা সার্ভিস আমি চেক তৈরি করার চেষ্টা করছি। I have been, আমি usually impressed, this is first time probably আমি মধ্যমুখের মধ্যে এরকম কথা শুনি, honestly বলছি। বুঝি নাই আপনার কথা। আমার জীবনে মনে আমার প্রথম আমি কারোর সঙ্গে কারো কিছু মানে দীর্ঘ সময় ধরে কারো কিছু কথা আমি খুব শুনছেন, কথা শুনছেন। আচ্ছা, আপনি এটাকে অন্যভাবে নিলেন, আপনাকে কথা শোনার মধ্যে কিন্তু আমি বলি কথা শোনার মধ্যে আপনার আইডল কিছু অনেক কিছু আমার জীবনের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স এগুলো দেখেছি, অনেক কিছু মিলে গেছে। আচ্ছা আচ্ছা। এই জন্য আপনাকে আমি এক্সট্রা অর্ডিনারি ভাবে আপনাকে আমি মানে আমার ভিতর থেকে আমি আপনাকে গ্রেডিং জানাচ্ছি। আমি থ্যাংক ইউ। কখনো যদি সুযোগ হয় আমি ট্রাই করছি আবার কামব্যাক করার জন্য, মানে আমি নট গেটিং এনি কম্পেনসেশন ফ্রম নান। আপনি যেটা বললেন একটা গ্যাপ যদি চলে আসে, সেই গ্যাপটা একটা বিশাল, আমি এটা ভীষণ ভাবে এটা আমি খেয়ে না খেয়ে প্রচন্ড ভাবে এটা ফিল করছি আমি, বাট আমি ওদের সেই গ্যাপটা আমি ওভারকাম করতে পারছি না। ওই জন্য ওকে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন কোর্সের থাকার। এর মাঝে মাঝে আমি নিজেও বিভিন্ন কোর্সের সঙ্গে একটা ট্রেনার হিসেবে কাজ করার চেষ্টা করছি জার্নালিস্ট ব্যাকের বাইরে। আর ওটার জন্য আমি জানপ্রাণ দিয়ে চেষ্টা করছি। আর placing my CVs and everywhere, but I'm not getting any call from none. I don't know what's happening in our country. But আমি অনেক সার্ভে করতে চাই। আপনি বলেছিলেন কার্যক্রম, আমি বলছি আমার ড্রিম ইজ সার্ভে। সার্ভে গেটওয়ে দরকার এবং সার্ভে করা দরকার। মার্কেটিং, মার্চেন্ডাইজিং, নট অনলি দ্যাট, অর্ডার এক্সিকিউশন এন্ড অপারেশন। আপনি যে বারবার বলেছেন অপারেশনের কথা বলেছেন, আমি এটা একটা দীর্ঘ সময় থেকে আমি ভাবছি যে অপারেশন এবং অর্ডার এক্সিকিউশন বোথ আর সেম। এই জিনিসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি কি মার্কেটিং করেছি, মার্কেটিং করে ওটা ভ্যালুলেস একটা সেল দিয়ে ওইটার উপর ইম্পর্টেন্স সবচেয়ে বেশি দেবে, কিন্তু কন্টেন্ট আর অপারেশন আমি ট্রাই করছি বিশ্ব হার্ড অ্যান্ড সল। আই ডোন্ট নো ভাই আমরা গেটিং ইন পজিশন না। আই ডোন্ট নো কথা বলেছেন আপনি যে বিভিন্ন ক্রাইটেরিয়া বলেছেন এইভাবে ডেভেলপ করার জন্য তারা একটা সময় স্টার্ট হয়ে যায়। আমি জানি না আমি তার কাতারে পড়ি কিনা, আমি জানি না, বাট আমি কামব্যাক করতে চাই এবং সাস্টেইন করতে চাই। আই নিড, আপনার যদি কোনো সাপোর্ট লাগে অবশ্যই আমি আপনাকে ট্রাই করবো আমার জায়গা থেকে সাপোর্ট দেওয়ার জন্য। আপনি আমার নাম্বার রাখেন, আপনি আমার সাথে মাঝে মধ্যে কথা বলেন। যদি আমার সাইড থেকে কোনো জায়গায় আপনাকে যদি আমি হেল্প করতে পারি অবশ্যই আমি, কারণ আপনাকে আমি হেল্প করলে তো আমার কোনো ক্ষতি হচ্ছে না, তাই না? না এটা নাই, এটা ভুল কথা। না এটা ভুল কথা। যদি কেউ মানে অন্যকে হেল্প করার মেন্টালিটি 90% আমি আপনাকে খুব strongly বলছি I didn't find. I have been struggling from after COVID session আমি struggle করছি, but I didn't find anyone. আপনি যেগুলো নিয়ে ডিসকাস করেছেন আমার রুলস দিয়ে প্রতিটা পয়েন্টই বাস্তবতার আলোকে আপনি ব্রিফ করছেন, প্রতিটা পয়েন্টই বাস্তবতার আলোকে। শুরুতে আমি একটু ডাউট করছিলাম, কারণ অনেকে আপনি দেখিনি, ঠিক আছে, তাদের এক্সপ্রেশন গুলো তার কতটুকু জানে, তার ক্যালিবার কতটুকু ডেলিভারি করতে পারে আমি ডাউট থাকি। বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম সিটিং হিয়ার solidarily একদম নিশ্চিত পেশেন্ট শেয়ার করতে যাচ্ছি। If I get an opportunity then I will try to talk to him এবং আপনাদের শেয়ার করতে অবশ্যই শেয়ার করব। থ্যাংক ইউ। এখানে কিন্তু মানে একটা কথা আমি আপনাদের সাথে শেয়ারই করি, আপনাদের সাথে অবশ্যই উনি তো আপনাদের এখন অ্যাজ এ মানে বলতে গেলে বন্ধু হিসাবে উনি আপনাদের সাথে ক্লাস করতেছে, তাই না? বন্ধুর কিন্তু কোনো বয়স হয় না। বন্ধু সেটা ছোট হতে পারে, বড় হতে পারে, বন্ধু যে কোনো সময় হতে পারে, সহপাঠী যেটাকে আমরা বলি, ঠিক না? তো সহপাঠী হিসেবে উনি কিন্তু একটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছে, যেটা আপনারা কেউ রিড করছেন কিনা। উনি কিন্তু বলছে যে আমি যে কথাগুলো বলছি সেটা ওনার বাস্তব জীবনে কিছু কিছু জায়গায় উনি ফেস করছে। সো আমি অবশ্যই মন থেকে দোয়া করবো যে আপনাদের ভিতরে কেউ যেন এই ধরনের প্রবলেম লাইফে কখনো ফেস না করে। কারণ হলো আপনি যদি কখনো কোনো জায়গায় স্ট্রাক একবার হয়ে যান, আপনার লার্নিংটা যদি কোনো সময় একবার বন্ধ করে দেন, কিংবা আপনি যদি চলার পথে কোনো একটা জায়গায় নিজেকে মনে করেন আমি অনেক কিছু হয়ে গেছি,
সাথে সাথে আপনি যে একটা জায়গায় স্লিপ খেয়ে পড়বেন, ওখান থেকে উঠে দাঁড়াতে আপনার সময় লেগে যাবে। এমনও অনেক মানুষ আছে উঠে আর কখনোই দাঁড়াতে পারে না। এমন অনেক মানুষ আছে যারা হয়তো উঠে দাঁড়াতে পারে, কিন্তু আগের মতো করে তার সাথে যারা দৌড়াচ্ছে তারা যতটুকু চলে গেছে তারা আর যেতে পারে না। কারণ আমি সিম্পলি আমার জীবন থেকে বুঝতে পারি যে আমরা যখন ইউনিভার্সিটি লেভেলে, আমি লেখাপড়া করছি ইন্ডিয়াতে, আমি বর্ধমান ইউনিভার্সিটিতে লেখাপড়া করছি, স্কলারশিপে ওখানে যে লেখাপড়া করছিলাম। তো আমাদের সাথে অনেক ফ্রেন্ড, আমরা বাংলাদেশ থেকে প্রায় 16 জন স্টুডেন্ট ছিলাম, বিভিন্ন জেলা থেকে গেছে। তো আমাদের 16 জনের মধ্যে আমরা মানে আমি ছাড়া বাকিরা কেউ দেশে নাই, সবাই বিভিন্ন দেশে চলে গেছে। তো আমি যখন তাদের কথা চিন্তা করি আমার মনে হয় যে আমি অনেক পিছনে পড়ে আছি। বাট আজকে থেকে 10 বছর আগে আমি এটা চিন্তা করতাম, বাট আজকের দিনে এসে আমার মনে হয় যে হয়তো আমি দেশে থেকে ওদের থেকে খারাপ কিছু করিনি। কিন্তু তাদের ভিতরে একজন আছে যাকে দেখে আমি নিজেকে ইন্সপায়ার্ড হই। আমি শেভরনে, আমার লাইফের প্রথম স্টার্টিং জব হলো শেভরনে। শেভরন হলো বাংলাদেশের গ্যাস ফিল্ডের, যারা আমাদের গ্যাস উত্তোলন করে দেয়। all over the world, that is Right. knowledge all over the রাইট, ওরা হলো শেভরন হলো গ্যাস তো উত্তোলন করে আর কি, মানে গ্যাস উত্তোলন করে। তো জি, হবিগঞ্জে আমি ওখানে চাকরি করতাম। তো প্রথমে আমি যখন ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে জয়েন করছি, তো সেইখানে মনে করেন যে ওই যে কার্পেন্টার ড্রেসগুলো অনেকগুলো পকেট থাকে, যেখানে স্ক্রু ড্রাইভার নিয়ে থাকে সেইগুলা। তো ওইখানে আমরা যে দুইটা ফ্রেন্ড একসাথে জয়েন করছিলাম, একটা ফ্রেন্ড এখন মাসে বেতন পায় প্রায় 30 লাখ টাকা। মানে ও এখনো শেভরনেই আছে, ও এখনো শেভরনেই জব করে। ওর ডেজিগনেশন কি জানেন? ওর ডেজিগনেশন হলো এখন এক্সিকিউটিভ। ও মাসে বেতন পায় 30 লাখ টাকা, মানে ডলারে পে পায়, বাংলা টাকা কনভার্ট করলে 30 লাখ টাকা পায়। অথচ আমার ওই বেতনে পোষায় না, বললাম না 6,350 টাকা আমার বেতনে পোষায় না। সেই জন্য আমি ওর থেকে ছুটে এসে, না ভাই আমার এটা দ্বারা পোষায় না, আমার হবে না। আমি এখন সিইও, বেতন মনে করেন ওর অর্ধেক। তাহলে আমি আমার লাইফের ফেইলিওরটা আপনাদের সামনে তুলে ধরছি। ওই যে বললাম, আমি কিন্তু আমার কথার মধ্যে আপনাদেরকে একটা জিনিস তুলে ধরছি যে আমরা মনে করি যে আমরা হয়তো যে স্যালারি পাই সেটাতে পোষায় না। ভাই ওই জায়গাটাতে আপনারা কখনো মিস্টেক করেন না। আজকে কিন্তু ও মনে করছে না আমি লার্নিং করব, শিখবো, একটা সময় আগাবো। ও আমাকে বলছিল যে বন্ধু, জীবনে আর কিছু বাড়ুক আর না বাড়ুক, কোনোদিনও এনার্জি সেক্টর ডাউন হবে না, কারণ মানুষের এনার্জি সেক্টরে নিয়ে ডিমান্ড অলওয়েজ বাড়তে থাকবে। বাট আমার কাছে মনে হয়েছে এনার্জি সেক্টরে বাংলাদেশের গ্যাসের কোনো অভাব নেই। বাংলাদেশে 2 দিন পরে গ্যাসের অভাবে মানুষজন, গ্যাস এত বেশি গ্যাস আছে, এই গ্যাসের দাম কমে দেবে। বাট এখন গ্যাস আমরা পাই, গ্যাস পাই না। সো তার মানে কি, আমার ওই ফ্রেন্ডটার ভিশনারি চিন্তা ভাবনা, থিঙ্কিং প্যাটার্ন আমার থেকে অনেক ডেভেলপ ছিল। সো আপনাদের মধ্যেও কিন্তু আজকে থেকে 10 থেকে 15 বছর পরে আপনি কোন জায়গায় যাবেন, সেজন্য আমি প্রথমে জিজ্ঞেস করছি কি হতে চান। সবার প্রথমে আপনারা যারা এখানে মার্চেন্টাইজিং হেড হতে চান, আরএমজি ইন্ডাস্ট্রি যদি বাংলাদেশের 10 বছরের পরে না থাকে, চিন্তা করে দেখেন আজকে বাসায় যে তখন কি হবে। আপনি তো মার্চেন্টাইজিং হেড হতে চাইছেন, 10 বছর পর ইন্ডাস্ট্রি যদি সাস্টেন না করে বাংলাদেশে, কি করবেন? সো আপনাকে এমন একটা পয়েন্টে নিজেকে দাঁড় করাইতে হবে যেই জায়গাটাতে আপনি যে কোনো ইন্ডাস্ট্রিতে সাস্টেন করতে পারবেন। বাংলাদেশে গার্মেন্টস না থাকলে কি, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলো তো থাকবে, প্লাস্টিক আছে, মনে করেন যে কয়েল আছে, হাজারো ইন্ডাস্ট্রি আছে। আপনাকে সেই জন্য আমি বারবার একটা কথা বলছি, আপনারা সবাই এখানে বলছেন আমি মার্চেন্ডাইজিং হেড হতে চাই, একজন মার্চেন্ডাইজার হতে চাই, কিন্তু কেউ বলেন নাই আমি এক্সিকিউশন মার্চেন্ডাইজার হতে চাই। মানে আপনাকে মার্চেন্ডাইজিং এর টোটাল প্রসেসটার অপারেশন হেড হতে হবে। আপনি তাহলে মার্চেন্ডাইজিং, বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেল, বাইরে যেসব দেশে গার্মেন্টস ট্রেড শুরু হবে সেই জায়গাতে আপনার ডিমান্ড থাকবে। বাংলাদেশে, পৃথিবীর কোনো দেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি 50 থেকে 55 বছরের বেশি টিকে নাই। আমি যখন শ্রীলঙ্কাতে ছিলাম তখন শ্রীলঙ্কা ছিল হলো ওয়ার্ল্ডের গার্মেন্টস ইন্ডাস্ট্রির সবচেয়ে উঁচু স্থানে। এখন শ্রীলঙ্কাতে গার্মেন্টস ইন্ডাস্ট্রি নাই, এরাই এখন বাংলাদেশে এসে চাকরি চায়। আমার আন্ডারেই তো মনে করেন আমার আন্ডারে 5 জন শ্রীলঙ্কান কাজ করে, আমার আন্ডারে 5 জন শ্রীলঙ্কান কাজ করে। তো সিম্পল জিনিস, আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা ইন্ডাস্ট্রিতে নিজেদেরকে এমন জায়গায় নিয়ে যাব যেই জায়গাটা থেকে পিছনে ফিরে তাকানোর দরকার হবে না। এবং লাইফে সেভিংয়ের বিকল্প কোনো কিছু নাই, সেভিংয়ের কোনো বিকল্প নাই। আপনারা ছোট ছোট ইনভেস্ট করবেন, অলওয়েজ ছোট ছোট ইনভেস্ট করবেন এবং লাইফে সেভিং করবেন। ট্রাই করবেন যদি কারোর বাবা মা বেঁচে থাকে, সবচেয়ে বেশি ইনভেস্ট করার জন্য বাবা মার পিছনে। যার বাবা মা সন্তানের প্রতি হ্যাপি, তাকে কেউ পিছনে আটকা ধরে রাখতে পারবে না। যদি আপনাদের কারো বাবা মা বেঁচে থাকে,
জীবনের সর্বস্ব দিয়ে তাদের পিছনে ইনভেস্ট করেন। তারা যদি হ্যাপি থাকে, উপরওয়ালা হ্যাপি থাকবে, আর উপরওয়ালা হ্যাপি থাকলে আপনাকে কেউ আটকে রাখতে পারবে না। তো আমরা সবাই মনে করি মা বাবার পিছনে 10 টাকা খরচ না করে আমি 10 টাকা দিয়ে একটা চকলেট কিনে খাই, কিংবা আমার বাচ্চাকে কোলে নিয়ে যাচ্ছি, বাচ্চা চকলেট খাইতে চাইছে কিংবা আইসক্রিম খেতে চাইছে, বাচ্চার জন্য একটা আইসক্রিম কিনছি, বাসায় মা আছে, মার জন্য আইসক্রিমটা কিনি নেই। এই ভুলটা কেউ করেন না ভাই। যদি কারোর থেকে থাকে, আপনি হয়তো প্রাইভেট পড়াচ্ছেন, প্রাইভেট পড়ায় মাসে 5,000 টাকা ইনকাম করতেছেন, 5,000 টাকা নিয়ে যে মায়ের হাতে দেন। 5,000 টাকা দিয়ে ওয়াইফ আছে, বাচ্চা আছে, সবাই আছে, সবকিছু ঠিক আছে, বাট মা বাবা যদি কারোর বেঁচে থাকে, তাদেরকে কখনো কোনো কিছুতে পিছনের দিকে যেন তারা তাকাইতে না হয়। তাদের পিছনে ইনভেস্ট করেন, তাদেরকে সময় দেন, তাদের সাথে ভালো কথা বলেন, মিষ্টি কথা বলেন, তাদেরকে হ্যাপি রাখার চেষ্টা করেন। আপনাকে হ্যাপি রাখার জন্য তার একটা দোয়াই যথেষ্ট। আমার প্র্যাকটিক্যাল লাইফে আমি এটা অনেকবার দেখছি। আমার লাইফে আমি যতবার ইন্টারভিউ দিতে গেছি, মা বাবাকে সালাম করে গেছি, মা বাবার দোয়া নিয়ে গেছি। আমার লাইফে এখন পর্যন্ত একটা মতো ইন্টারভিউতে আমি ফেল করছি, সেটা হলো একটা জায়গায় জিএম এর ইন্টারভিউতে আমি ফেল করছিলাম। এছাড়া আমি আমার লাইফে কখনো কোনো ইন্টারভিউতে ফেল করি নাই। হয়তো আমার সাথে টাকায় মিলে নাই, অথবা আমি জয়েন করি নাই, অথবা কোনো না কোনো কারণে আমি আগের কোম্পানি রিলিজ পাইনি। সো যে জায়গাটাতে আমি মনে করেন যে জিএম এর ইন্টারভিউতে ফেল করছি, সেই জায়গাটাতে আমি বুঝতে পারছিলাম, কারণ সেই সময়টাতে আমার বাবা মা ছিল হলো চিটাগাঙে, আমি ছিলাম ঢাকায়। সো তার মানে কি, আমি আমার প্র্যাকটিক্যাল লাইফের একেবারে সত্য একটা কথা আপনাদের সামনে তুলে ধরে দিয়ে গেলাম, যে বাবা মা যদি হ্যাপি থাকে, আপনাকে পিছনে কেউ কোনোদিন আটকাইতে পারবে না, কারণ তাদের দোয়া একমাত্র উপরওয়ালার কাছে সবার আগে পৌঁছায়। সো তাদেরকে হ্যাপি রাখার চেষ্টা করেন এবং লার্নিং এর মধ্যে থাকেন, অলওয়েজ লার্নিং এর মধ্যে থাকবেন, এবং পারলে ছোট ছোট আর্নিং সোর্স তৈরি করেন, যে আর্নিং সোর্সগুলো আপনাকে লাইফে কি করবে, কনফিডেন্স বিল্ড আপ করবে। এবং সিভি ক্রিয়েট করবেন, কখনো সিভি 2 পৃষ্ঠার বেশি তৈরি করবেন না। সিভিতে আপনার কারেন্ট যে এক্সপিরিয়েন্স আছে, কারেন্ট যে আপনি কাজগুলো করতেছেন, সেই কাজগুলোকে তুলে ধরবেন এবং প্রিভিয়াস কাজগুলোকে সামারি আকারে লিখবেন। অনেকে আমরা সিভি অনেক বড় 6 পৃষ্ঠা, 7 পৃষ্ঠা, 10 পৃষ্ঠা লিখে ফেলি, অনেক কারিকুলার অ্যাক্টিভিটি লিখে ফেলি। সরি, আপনার কারিকুলার অ্যাক্টিভিটিগুলো সবসময় ছোট 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 আকারে প্রথম পৃষ্ঠার মধ্যেই লিখে ফেলবেন। ঠিক আছে স্যার, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক কষ্ট দিলাম আপনাদেরকে, অনেক কথা শোনাইলাম। থ্যাংক ইউ সবাইকে।